স্ট্রেট লাইন ইন 3D অথবা স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল জিওমেট্রি সেটা পড়াবো। এবং সেটা সম্পূর্ণরূপে হয় কিন্তু তোমার আমরা যে ভেক্টর করিয়েছি তার সাথে কিন্তু লিঙ্ক আছে। এখানে তোমরা দেখবে, এখানে দেখবে যে কিভাবে আমরা ভেক্টর এবং 3D জিওমেট্রি একসাথে একই প্ল্যাটফর্মে আমরা করছি। তার জন্য প্রথমে চলো আমি তোমাকে দেখাতে চাই যে যদি এইরকম একটা ভেক্টর থাকতো a ইজ ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k and b is equal to যদি b1i plus b2j plus b3k, তাহলে তোমরা তো জানো যে a এবং b দুটো ফ্যাক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে a ডট b ডিভাইডেড বাই মড a মড b, তাই তো? অর্থাৎ a ডট b হচ্ছে তোমার a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ডিভাইডেড বাই a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এটা তোমরা জানতো। যেখানে এই ভেক্টরের জন্য আমরা ডাইরেকশন রেশিও অফ দ্য ভেক্টর এ হচ্ছে a1 a2 a3 এরকম নিতে পারি, অ্যান্ড dr অফ ভেক্টর বি আমরা b1 b2 b3 এইরকম নিতে পারি। এটা তো আমরা জানি, এগুলো তার ডাইরেকশন রেশিও হয়। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি লাইনে। একটা ভেক্টর মানে কি? ইট হ্যাজ সাম ম্যাগনিটিউড এন্ড সেম ডাইরেকশন। আমরা এখন এ এবং বি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করি, মানে কি হচ্ছে এ এবং বি এই দুটো ভেক্টরের যে দুটো ইন্ডিভিজুয়াল ডাইরেকশন আছে সেই ডাইরেকশন দুটোর মধ্যে আমরা অ্যাঙ্গেল বের করতে চাই। মেক ইট ক্লিয়ার। তো এইবার হচ্ছে আমার দুটো লাইন আছে, ধরো এবি একটা লাইন, পিকিউ একটা লাইন। ঠিক আছে, এটা একটা লাইন, এটা একটা লাইন। এইবার মনে করো তার ডিআরটা হচ্ছে L1 M1 N1 আর তার ডিআর হচ্ছে L2 M2 N2। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো ভেক্টরের ডাইরেকশন রেশিও জানা ছিল আর এখানে দুটো লাইনের ডাইরেকশন রেশিওই জানা আছে। এখন এই যে এখানে যে ফর্মুলা দিয়ে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করেছি, সেম ফর্মুলা দিয়ে আমরা দুটো ভেক্টরের মধ্যে দুটো লাইনের মধ্যেও অ্যাঙ্গেল বের করতে পারি। কারণ যখন আমরা ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করছিলাম তখন আমরা কোনগুলো ইউজ করছিলাম? a1 a2 a3 b1 b2 b3। আর এইগুলো কি ছিল? এইগুলো তো ডাইরেকশন রেশিও অফ দ্য লাইন ছিল। ঠিক আছে, এগুলো তো ডাইরেকশন রেশিও অফ দ্য ভেক্টর ছিল। তাহলে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য যখন আমরা যেমন আমরা দুটো ভেক্টরের ডাইরেকশন রেশিওকে ইউজ করেছি, ঠিক তেমনি দুটো লাইনের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে আমরা সেই লাইন দুটোর ডাইরেকশন রেশিও আমরা ইউজ করব। সেটা আলাদা কথা, আমরা বলে দিয়েছিলাম যে কিভাবে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হয় সেটা বলা ছিল। আর সেটাও আলাদা কথা যে দুটো ভেক্টর না হয়ে যদি শুধু লাইন হয় তাহলে তাদের মধ্যে আমরা কিভাবে অ্যাঙ্গেল বের করবো। চলো আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড পিকিউ দুটো লাইন যদি থিটা হয় তাহলে cos থিটা ওই একই রকম ভাবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ডিভাইডেড বাই L1 স্কয়ার M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইন্টু L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার। তো নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো ফর্মুলার মধ্যে সামঞ্জস্যটা যে এখানে আছে। ঠিক আছে, এই সামঞ্জস্য থেকে আমরা কি বলতে পারি যে হ্যাঁ এখানে এক্স্যাক্টলি একই ঘটনা হচ্ছে। ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে যে ঘটনা হচ্ছে, লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার মধ্যে একই ঘটনা হচ্ছে। তবে হ্যাঁ এখানে একটা কথা ঠিক, লাইন দুটোর ডাইরেকশন রেশিও তুমি কি করে বের করবে? যেখানে ভেক্টর দুটো তোমাকে যদি দেওয়া থাকতো, ভেক্টর দুটোর এক্সপ্রেশন থেকেই তুমি কিন্তু তাদের ডাইরেকশন রেশিও যে a1 a2 a3 এবং এই ভেক্টরের ক্ষেত্রে ডাইরেকশন রেশিও b1 b2 b3 বের করে নিতে পারো। সেই প্রশ্নটা হচ্ছে লাইন দুটোর মধ্যে আমরা তাহলে কি করে অ্যাঙ্গেল বের করব? সেই ক্ষেত্রে লাইন দুটো ডাইরেকশন রেশিও যদি জানা থাকে তাহলে তো ভালো কথা, তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করব। কিন্তু প্রশ্ন হচ্ছে লাইন এর ডাইরেকশন রেশিও আমরা কি করে বের করব? তার অনেকগুলো কন্ডিশন আমরা গতকাল আলোচনা করেছিলাম। যে একটা হচ্ছে কোন লাইনের ডাইরেকশন কোসাইন দেওয়া থাকে, দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ডাইরেকশন রেশিও অফ দ্য লাইন। অর্থাৎ কোন লাইনের ডাইরেকশন কোসাইনটা তো সেই লাইনের ডাইরেকশন রেশিও হিসাবে ধরা যায়, কারণ ডাইরেকশন কোসাইনের কম্পোনেন্ট গুলোকে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা ডাইরেকশন রেশিও হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডাইরেকশন রেশিও যদি জানা থাকে, তাকে মনে করো তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাহলে সেটা সেম থাকবে। তাহলে সেটাকে ওই লাইনের ডাইরেকশন রেশিও হিসাবে কনসিডার করা যায়। কথাগুলোর অর্থ যদি না বুঝো আমরা একটু পরে জিজ্ঞেস করবো, কোথায় বুঝতে না সে প্রশ্ন তোমরা আমাকে করবে।
তো এখন ধরো এটা একটা সিচুয়েশন বললাম, আরেকটা সিচুয়েশন কি ছিল, কোনো একটা লাইনের উপর ধরো দুটো পয়েন্ট জানা আছে, একটা হচ্ছে x1 y1 z1, আরেকটা পয়েন্ট মনে করো জানা আছে x2 y2 z2। ঠিক আছে? তো সেখানে ডিআর অফ এবি বের করার জন্য গতদিনের আলোচনা ছিল, লাস্ট যে সেকশনটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে এ এবং বি যদি কোনো লাইনের উপর দুটো পয়েন্ট হয় তাহলে তার ডাইরেকশন রেশিও হয়ে যায় x2 - x1, y2 - y1, z2 - z1। তাহলে তোমরা শিখে গেলে কোন লাইনের ডাইরেকশন রেশিও বের করার জন্য কি কি জানা থাকতে হবে। আইদার তোমার ডাইরেকশন কোসাইন জানা থাকতে হবে, অথবা তোমার ওই লাইনের উপর যে কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকতে হবে, তাহলে তুমি সেই লাইনটার ডাইরেকশন রেশিও বের করতে পারবে। আই থিংক দ্য ইস্যু ইজ ক্লিয়ার। তো এখন ডাইরেকশন কোসাইন আবার কি কি পরিস্থিতিতে জানা থাকতে পারে। ধরো তোমাকে কোনো একটা লাইনের ডাইরেকশন রেশিও কিংবা ডাইরেকশন কোসাইন সরাসরি দিল না, ওরা বলে দিল যে এই লাইনটা এক্স ওয়াই এবং জেড এক্সিস এর সাথে আলফা বিটা অ্যাঙ্গেল প্রডিউস করে। তাহলে যদি অ্যাঙ্গেল গুলো জানা থাকে কোনো লাইনের ক্ষেত্রে যে যেটা নাকি তারা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোর সঙ্গে তৈরি করেছে, তাহলে সেই অ্যাঙ্গেল গুলোর কোসাইন যদি নিয়ে নাও তাহলেই কিন্তু সেই লাইনটার ডাইরেকশন কোসাইন বেরিয়ে যায়। কেউ কথা বলছো? তাই ডাইরেকশন কোসাইন বের করার জন্য cos আলফা, cos বিটা, cos গামা এগুলিকে কমা দিয়ে উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট লিখলেই তার ডাইরেকশন কোসাইন বেরিয়ে গেল। আর ডাইরেকশন কোসাইন বেরিয়ে গেল, ডাইরেকশন রেশিও বেরিয়ে গেল। আর যদি মনে করো অ্যাঙ্গেল গুলো জানা নেই বা ডাইরেকশন কোসাইনও জানা নেই, তাহলে তুমি আরেকটা সিচুয়েশনে তুমি তাদের ডাইরেকশন রেশিও বের করতে পারো। সেটা হচ্ছে ওই লাইনের উপর যে কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকতে হবে। তাহলে এক্স গুলোর ডিফারেন্স, ওয়াই গুলোর ডিফারেন্স, জেড গুলোর ডিফারেন্স, যে কোনো সিকোয়েন্সই তুমি নাও না কেন কোনো সমস্যা নাই। অর্থাৎ এটা জরুরি না যে x1 - x2 করতে হবে, তুমি x2 - x1 ও করতে পারো। তবে হ্যাঁ, যদি x1 y1 z1 থেকে x2 y2 কে z2 কে সাবট্রাক্ট করবে, অথবা x2 y2 z2 থেকে x1 y1 z1 কে সাবট্রাক্ট করবে, অর্থাৎ ডোন্ট ব্রেক দ্য সিকোয়েন্স, যে কোনো একটা করতে হবে। এইভাবে তুমি লাইনের ডাইরেকশন রেশিও বের করতে পারো। তো তুমি দেখলে যে যেই নাকি তুমি দুটো লাইনের ডাইরেকশন রেশিও পেয়ে গেলে, তখন তুমি তাদের মধ্যে অ্যাঙ্গেল তুমি বের করতে পারো। এখন হচ্ছে এই যে লাইন দুটো এবি এবং পিকিউ আমরা যে আলোচনার জন্য নিয়েছি, সেই লাইন দুটো কখন প্যারালাল এবং কখন পারপেন্ডিকুলার হবে। তোমরা জানতে যে দুটো ভেক্টর এখানে যে লিখলাম এ প্যারালাল টু বি কখন হতো, যখন a1/b1 = a2/b2 = a3/b3 হতো। তাহলে এইখানে আলোচনায় আসা দুটো লাইন অর্থাৎ এবি এবং পিকিউ, এবি প্যারালাল টু পিকিউ হবে ইফ ওখানে যেমন ভেক্টর দুটো প্যারালাল হওয়ার জন্য তাদের ডাইরেকশন রেশিওর কম্পোনেন্ট গুলো প্রপোর্শনাল হতে হয়েছে, ঠিক তেমনি এখানে লাইন দুটো প্যারালাল হওয়ার জন্য তাদের ডাইরেকশন রেশিও গুলো প্রপোর্শনাল হতে হবে। অর্থাৎ L1/L2 = M1/M2 = N1/N2 হতে হবে। ঠিক আছে? আর ওখানে যেমন এ এবং বি ভেক্টর দুটো যদি পারপেন্ডিকুলার হতে হতো, যদি পারপেন্ডিকুলার হতে হয় এ এবং বি, ইট উইল ইমপ্লাইজ, তখন কি ছিল ফর্মুলা, a1/a1b1 প্লাস a2b2 প্লাস a3b3 = 0 হতে হতো। অর্থাৎ a.b0 করেই কিন্তু এটা আসে। অর্থাৎ তাদের ডাইরেকশন রেশিও গুলো করসপন্ডিং কম্পোনেন্টের প্রোডাক্টের সাম 0 হতে হয় যদি পারপেন্ডিকুলার হবে দুটো ভেক্টর। তাহলে লাইনের ক্ষেত্রে এবি লাইনটা পিকিউ লাইনের সাথে প্যারালাল কখন হবে, যখন তাদের করসপন্ডিং কম্পোনেন্টসের প্রোডাক্টের সাম 0 হয়ে যায়। অর্থাৎ ইফ L1/L2 প্লাস M1/M2 প্লাস N1/N2 = 0, hence you got the condition of parallelity of two straight lines and perpendicularity of two straight lines. তার মানে তোমরা বুঝতে পেরেছো what is the angle between two straight lines. This is the formula for finding the angle between two straight lines or two lines, and this is the condition of parallelity of two straight lines, and this is the condition of perpendicularity of two straight lines. আমরা শুধুমাত্র ভেক্টরের রেফারেন্স থেকেই সেটা পেয়ে গেছি, তার জন্য আমাদের কোনো একটা পরিশ্রম করতে হয়নি। শুধুমাত্র তার পেছনে একটা চিন্তাধারাই কাজ করছে যে ভেক্টর যদি a1i প্লাস a2j প্লাস a3 হয়, তাহলে ওই যে ভেক্টর যার নাকি ম্যাগনিটিউড এবং ডাইরেকশন আছে, তার ম্যাগনিটিউড কি হয় আমরা জানি, আর ডাইরেকশনের ব্যাপারটা কে দেখে, তার ডাইরেকশন রেশিওটা দেখে। সেটা কত ছিল, a1i a2j a3k। এখান থেকে a1 a2 a3 কে কমা দিয়ে সেকেন্ড ভেক্টরে লিখলেই সেটা সেই ভেক্টরের ডাইরেকশন বেশি হয়ে যায়।
যখন দুটো ফ্যাক্টরের ডাইরেকশন রেশিও জানা থাকে তখন আমরা জানি যে দুটো ফ্যাক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে বের করে, দুটো ফ্যাক্টর কখন পারপেন্ডিকুলার হয়, দুটো ফ্যাক্টর কখন প্যারালাল হয়। তাহলে সেম কনসেপ্ট আমরা এখানে দুটো লাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। শুধু লাইন দুটো ডাইরেকশন রেশিও আমার জানা থাকতে হবে, L1 M1 M1 আর L2 M2 M2। তখন তাদের মধ্যে অ্যাঙ্গেলের কন্ডিশন হচ্ছেই, তাদের মধ্যে পারপেন্ডিকুলারিটির কন্ডিশন হচ্ছেই, আর প্যারালালিটির কন্ডিশন হচ্ছেই। আর আমরা এটাও তোমাকে বলে দিয়েছি যে দেখো দুটো লাইনের, কোন লাইনের ডাইরেকশন রেশিও বের করার প্রেক্ষাপট বা সিচুয়েশনটা কি, আইদার তোমাকে সরাসরি দেওয়া থাকবে অথবা লাইনটা ওই কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোর সাথে কি কি অ্যাঙ্গেল করবে সেটা জানা থাকতে হবে। তাহলে সেই অ্যাঙ্গেলগুলির কোসাইনগুলি তোমার ডাইরেকশন রেশিও বা ডাইরেকশন কোসাইন হয়ে গেল। অথবা ওই লাইনের উপর যদি কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকে তাহলেও কিন্তু আমরা সেই লাইনের ডাইরেকশন রেশিও বের করতে পারি ইউজিং দ্য ফর্মুলা x2 - x1 y2 - y1 z1। আরেকটা কথা বলে আমি তোমাদের ভিউজ চাইবো। আরেকটা কথা হচ্ছে এই যে তুমি দেখবে এরকম একটা পয়েন্ট দেওয়া থাকে a = x1 y1 z1 কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সেটা কি, তার সিগনিফিকেন্স কি, আর রেফারেন্স ফ্রেমে কোন জায়গাটাকে x1 কোন জায়গাটাকে y1 বলে, সমস্ত জিনিস ক্লাস 11 কিন্তু আলোচিত হয়েছে। ঠিক আছে, 11 একটা চ্যাপ্টারই ছিল তার জন্য। আমার মনে আছে এই ঘরের মধ্যে আমি x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস রেশিও করে তোমাদের সাথে আলোচনা করি। তো এখন আমরা সেই কথা বলছি না, এই থ্রি ডাইমেনশনাল একটা পয়েন্ট অর্থাৎ স্পেসের একটা পয়েন্টকে আমরা x1 y1 z1 লিখে থাকি। এবার সেইটাকে ইন দ্য ফর্ম অফ ভেক্টর যখন লিখি তখন আমরা বলবো না যে সেটা কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। এখানে তো কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট এ ইন থ্রি ডাইমেনশনাল প্লেন অথবা স্পেসে x1 y1 z1। বাট এই কথাটা যখন আমরা ভেক্টরে বলবো, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে, হ্যালো আমি তো ক্লাসে আছি, এখন কথা বলতাম না, আমি ক্লাসে 10টার পরে কথা বলবো। PV of A, that means যাকে নাকি আমরা OA বলবো, is equal to x1i plus x2j plus x3k। আমি জানি এই বিষয়বস্তুটা তোমরা যদি নাও বুঝবে মেকানিক্যালি অ্যাডপ্ট করে যাবে, বাট আমার মনে হয় কিন্তু বোঝা দরকার যে থ্রি ডাইমেনশনাল স্পেসে বা কোনো থ্রি ডাইমেনশনাল প্লেন যদি বলতে পারো, সেটা প্লেন তো হয় না, যাই বললাম আমরা প্লেনে, সেখানে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে আমরা এরকম কমা কমা দিয়ে লিখি, অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে। কিন্তু সেই কথাটা যখন আমরা ভেক্টরে বলবো তখন আমরা বলবো এর কোঅর্ডিনেট বলবো না, আমরা বলবো পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্টে, যাকে আমরা সিম্বলাইজ করেছি ওএ হিসাবে, এবং তাকে যখন ভেক্টর হিসাবে লিখবো সেটা হয়ে যাবে x1i plus x2j plus x3। দ্যাটস অল অ্যাবাউট দ্য প্রাইমারি ডিসকাশন। তারপরে আমরা তোমাদেরকে পাঠিয়েছিলাম আজকে, দেখবে 26 এক্সারসাইজটা থেকে কিছু অঙ্ক আমি পাঠিয়েছি তোমাদের কাছে। যদি আরএসএর বই থাকে অন্য দিনের মতোই কথাবার্তা, তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে সেখান থেকে দেখে দেখে করতে হবে। আর তার জন্য তোমাকে যে জিনিসটা করলে ভালো হয় সেটা হচ্ছে সেখান থেকে অন্য একটা মোবাইলে তুমি যদি থাকে বাড়িতে অ্যাভেলেবেল ফোন, তাহলে অন্য একটা মোবাইলে সেন্ড করে সেখান থেকে দেখে দেখে করতে পারো। এইটুকু কষ্ট তোমাদের করতে হবে। আর অধিকাংশ ক্ষেত্রে আমি প্রশ্নটা সবিস্তারে আলোচনা করে দেবো, যার ফলে কোনো কিছু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। উইল ট্রাই টু আউট দেয়ার নাও। এখন তোমরা বলো এতক্ষণ পর্যন্ত যা বললাম সেখানে আর কি কিছু বলার আছে, বা জিজ্ঞেস করার আছে, বা কিছু জানার আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ বলো, আর কার কি সমস্যা একদম বলতে বলুন। স্যার এখানে তো x1 y1 আর z1 দিয়েছে, তো ও ভেক্টরের মধ্যে তো x1 x2 x3 দেখুন বুঝিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আমার ঠিক হয়েছে। সেটা হচ্ছে x1i plus y1j, সেটা হচ্ছে z1। আসলে এতদিকে খেয়াল রাখো, একবার মোবাইল কিংবা এখনো জয়েন করছে, এখানে আবার ফোন আসছে, এখানে আবার ল্যাপটপ, এখানে আবার চার্জ খেয়াল রাখতে হচ্ছে, এটা চার্জ সবকিছু মিলে একটা হটস্পট থেকে যায়। আমি একদম মানে কমপ্যাক্ট কন্ডিশনে আছি। ঠিক আছে, তো চলো আর কিছু কোশ্চেন কারো? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এক্সারসাইজ 26 করছি। ঠিক আছে, এক্সারসাইজ 26 এর দুটো এক্সাম্পলের কথা আমি বলতে চাই। সেই এক্সাম্পল গুলো হচ্ছে আমার বইতে এক্সাম্পল 19, 20, 21
22, 24, 25 and 26. আমি তোমাদেরকে বলবো এই এক্সাম্পল গুলো এই এক্সারসাইজের শুরুতেই আছে, কিন্তু এই ধরনের অঙ্ক আবার এক্সারসাইজে নেই, ঠিক আছে? আমি যখন জিজ্ঞেস করব যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এই চ্যাপ্টারে, যখন আমরা শেষ করে নেব তখন তোমরা এগুলো দেখে নেবে, মানে আজকে তো পারবে না, সেটা আগামী দিন। আমি তো হোমওয়ার্ক তোমার দেওয়ার পরে যেটুকু খালি থাকবে আমি জিজ্ঞেস করবো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। ইন দ্য মিনটাইম তোমরা এগুলো দেখে নেবে, এখানে সমস্যা থাকবেই থাকবে, আর সেই ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করো তাহলে ডেফিনেটলি আই উইল ভেরিফাই ইউ। তো চলো আমরা চলে যাচ্ছি একদম এক্সারসাইজে। আমরা এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 3, প্রথম যে কোশ্চেনটা না, থার্ড কোশ্চেনটা, সেটা আমরা সলভ করব। সো গেট রেডি ফর কোশ্চেন নাম্বার 3 মাই ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 3 এর জন্য রেডি হও। ইনফরমেশন গুলো খাতায় তোলো, যদি বই না থাকে আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। চলো আমরা বলছি কিভাবে, দেখো এখানে এ একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে 1 -1 2, বি একটা পয়েন্ট দিয়েছে 3 4 -2, সি একটা পয়েন্ট দিয়েছে 0 3 2, আর ডি একটা পয়েন্ট দিয়েছে 3 5 6। তোমাকে বলা হয়েছে যে শো দ্যাট এবি ইজ পারপেন্ডিকুলার টু সিডি। শো এবি পারপেন্ডিকুলার টু সিডি, আমি সংক্ষেপে লিখে দিলাম। এই হচ্ছে কোশ্চেন। তো এখন তোমার কাছে কোশ্চেন যদি নাও থাকে তুমি নিশ্চয়ই এখান থেকে দেখে তুমি কপি করতে পারবে। এইবার আমরা শুরু করি। প্রথমে হচ্ছে দুটি লাইনের মধ্যে পারপেন্ডিকুলারিটি রিলেশন প্রুফ করতে হবে। দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য ওদের কি দরকার? ডাইরেকশন রেশিও দরকার, এবং সেই ডাইরেকশন রেশিও থেকেই কিন্তু আমরা এই মুহূর্তে, এই মাত্র একটু আগে আমরা দুটো লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন এস্টাবলিশ করেছি। সেখানে বলা হয়েছিল যে প্রথম লাইনের যদি ডাইরেকশন রেশিও L1 M1 N1 আর দ্বিতীয় লাইনের ডাইরেকশন রেশিও যদি L2 M2 N2 হয়, তাহলে সেই দুটো পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 2 0। প্যারালাল হওয়ার কন্ডিশন ছিল L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিআর অফ এবি। ডিআর অফ এবি বের করার ফর্মুলা কি? সেটা ছিল তোমাদের ফর্মুলা জানো, x2 - x1, y2 - y1, z2 - z1। এখন তুমি উল্টোও করতে পারো, x1 - x2 করতে পারো, y1 - y2 করতে পারো, z1 - z2 করতে পারো। এখন কেউ যদি বলো যে স্যার ডিআরটা কিভাবে বলে তো ভুলে গেছি, সেটাও তুমি জিজ্ঞেস করতে পারো, এটা কতদিনের পড়াতে ছিল। এবং আমি এটাও বলতে পারি যে সেই ক্ষেত্রে শুধু আমি লিখে দিইনি, আমি কিন্তু প্রুফটাও দিয়েছি কেন এরকম হবে, তার জন্য পুরো একটা বোর্ড লিখেছিলাম। তো যাই হোক, আমরা ডিআর অফ এবি বের করছি। দেখো ডিআর গুলোকে সেকেন্ড ব্র্যাকেটে লেখে x2, এটা হচ্ছে তোমার x1 y1 z1, এটা হচ্ছে তোমার x2 y2 z2। তাহলে এটা থেকে এটা সাবট্রাক্ট করবে, 3 - 1 করবে হচ্ছে 4, 4 - of -1 হচ্ছে 5, আর 2 - 2 হচ্ছে -4। এইবার যদি তুমি ডিআর অফ সিডি বের করো, তাহলে এটা থেকে এটা সাবট্রাক্ট করো, 3 - 0 হচ্ছে 3, 5 - 3 হচ্ছে 2, আর 6 - 2 হচ্ছে 4। ইউ গট ইট। এখন এটা যদি তুমি একটা স্টাইলিশ ওয়েতে করতে চাও, L1 M1 N1 লিখে দাও, এটাকে তুমি L2 M2 N2 লিখে দাও। বলো স্যার। স্যার x2 - x1 প্রথমটাতে স্যার এটা 2 হবে না, 3 - 1? ও 3 - 1 স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা 2 হবে, রাইট। তো আমরা এখন L1 L2 M1 M2 প্লাস N1 N2 করছি। L1 L2 যদি করি তাহলে 3 × 2, M1 M2 যদি করি তাহলে 2 × 5, আর N1 N2 যদি করি তাহলে হচ্ছে কত? -4 × 4। What will you get? 6 + 10 - 16, that becomes 0. So therefore AB is perpendicular to C. There is a complete pattern of answering such kind of question. Done, sir.
Okay. Done, sir. Now, now I am talking about question number 6. This is also very easy question. Actually, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আছে মানে একদম ইজি। আমি যে কোশ্চেন নাম্বার 6 করছি বাকি অঙ্কগুলো তো আমি পড়ে নিয়েছি। ঠিক আছে, আমি বসে বসে এতক্ষণ সিদ্ধান্ত নিয়েছি কোন কোন অঙ্কগুলো করাবো। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এখানে বলা হয়েছে ও হচ্ছে অরিজিন, আর পি হচ্ছে একটা পয়েন্ট 2 3 4, আর কিউ হচ্ছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে 1 - 2 1। তোমাকে বলা হয়েছে এটা প্রুফ করার জন্য যে ওপি পারপেন্ডিকুলার টু ওপি। একদম একই রকম অঙ্ক। তাই প্রথমে তুমি ডিআর অফ ওপি বের করে নাও, অর্থাৎ L1 M1 N1 বের করে নাও। ওপি হচ্ছে অরিজিন মানে হচ্ছে 0 0 0, তাহলে ওপি ডিআর এর সময় ও কাজে লাগবে আর পি কাজে লাগবে। ঠিক আছে, তো এটা হবে 2 3 4। এন্ড ডিআর অফ ও কিউ যখন বের করবে সেটাকে যদি L2 M2 N2 ধরে নাও, তাহলে ও কিউ বের করার সময় ও তো 0 0 0 আর কিউ হচ্ছে 1 - 2 1। তুমি এটা থেকে এটা সাবট্রাক্ট করে দাও, তাহলে 1 - 2 1 এই কিন্তু হয়ে গেল। নাও L1 L2 M1 M2 প্লাস N1 N2 ভ্যালু যদি বের করো, 2 × 1, then 3 × -2, then 4 × 1, you will get 2 - 6 plus 4 is equal to 0. So therefore you can easily conclude that OP is perpendicular to OQ. I think you understand it. Let's see what is our next question. Now I am talking about question number 8. খুব চিন্তা করা অঙ্কগুলো যে সবগুলো নিয়ম কাভার হওয়ার জন্য। এ হচ্ছে 7p2, বি হচ্ছে q - 2 5, কোনো কিছু না বুঝে জিজ্ঞেস করবে। সি হচ্ছে -4 3 - 6, এন্ড ডি হচ্ছে 2 9 2। কি বলা হয়েছে? আমি একটু ভুল লিখেছি বাবা, একটু দাঁড়াও, ভুল লিখেছি একটু। সি হচ্ছে 2 - 3 5, আর ডি হচ্ছে -6 - 15 11। আমি একটু মিলিয়ে নিই। এ হচ্ছে 7p2, বি হচ্ছে q - 2 5, সি হচ্ছে 2 - 3 5, আর ডি হচ্ছে -6 - 15 11। এই চ্যাপ্টারে খুব বেশি একটা কঠিন অঙ্ক নেই, এক্ষুনি শেষ হয়ে যাবে। এইবার তোমাকে বলা হয়েছে ফাইন্ড পি এন্ড কিউ, ফাইন্ড পি এন্ড কিউ ইফ এবি ইজ প্যারালাল টু সিডি। এবার চলে এসেছি আমরা প্যারালালের কন্ডিশন। Now we'll find dr of AB. This is very simple task. dr of AB একটা থেকে সাবট্রাক্ট করে দাও। q - 7 -2 - p, উল্টো সাবট্রাক্ট করতে পারো, 5 - 2 হচ্ছে 3। এটা হচ্ছে তোমার L1 M1 N1 লিখলাম, লিখলে সুবিধা, এক্সপ্রেস করতে সুবিধা। dr of CD যখন বের করবে, অর্থাৎ L2 M2 N2 এর ভ্যালু যখন বের করবে, তখন একটা থেকে সাবট্রাক্ট করো, এটা থেকে সাবট্রাক্ট করো। -6 - 2 হচ্ছে -8, দেন -15 প্লাস 3 হয়ে যাবে -12, 11 - 5 হচ্ছে 6। আমরা বলবো সিন্স AB প্যারালাল টু CD, therefore L1 by L2 is equal to M1 by M2 is equal to N1 by N2, implies L1 হচ্ছে কত, q - 7, q - 7 এটা হচ্ছে -8 -2 - p -12, আর এটা হচ্ছে 3/6। বাস, তারপরে তো হয়ে গেল। তার মানে তুমি এটার সাথে এটা ইকুয়াল করো, q - 7
বাই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1/2, কারণ 3/6 1/2 হয়ে যায়। তার মানে 2q মাইনাস 14 ইজ ইকুয়াল টু -8। দ্যাট মিনস 2q ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? 14 মাইনাস 8 হচ্ছে 6, q বিকামস 3। একই রকম ভাবে আমি আর এটা করব না, -12 ইজ ইকুয়াল টু হাফ হবে, সেখান থেকে থিটাকে তোমরা বের করে নেবে, and in this way you'll get done. Yes, sir. Done, sir. Okay, fine. I know. Now I'll go for question number 9. কোশ্চেন নাম্বার 9 নিয়ে আমি স্টুডেন্ট লাইফে খুব কনফিউজ হয়ে যেত, আমাকে খুব কষ্ট লিখতে অঙ্কগুলো, খুব সোজা অঙ্ক, আমার কনফিউশন হতো। 2 3 4, বি হচ্ছে -1 -2 1, and সি হচ্ছে 5 8 7। বলা হয়েছে so that the points are collinear, আমাকে প্রুফ করতে হবে এই পয়েন্টস গুলো নাকি collinear। তো আমরা যদি একটু ভাবি নিজের মতো করে, মানে আমাদের সমস্যাটা আমি বলি কি হয়, স্টুডেন্টরা কি করে যখন কোনো একটা কোশ্চেন করে সলভ করে, সে তখন কি করে তার মতো করে একটা কোশ্চেন সে এক্সাম্পল থেকে খুঁজে বের করে, তখন দেখে নেয় কি হয়েছে, সেটা দেখে দেখে হুবহু সে তার খাতাতে নিজের মতো করে করে নেয়। ঠিক আছে, এখন সেই স্টুডেন্টের ধারণাটা কি হয়, হ্যাঁ ইয়েস মানে আমি এটা কমপ্লিট করেছি, আমি এটা করতে পেরেছি। বাট মনে রাখবে যে সেই অঙ্কটা এরকম এক্সাম্পল দেখে দেখে করো, মানে সেই আইডিয়া এবং কিভাবে করবে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি তুমি এক্সাম্পল থেকে ক্যারি আউট করছো, সেখানে তোমার নিজস্ব ভাবনা চিন্তা কোনো জায়গা পায়। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে সমস্যাটা হতো কোলিনিয়ার আর প্যারালাল নিয়ে খুব গন্ডগোল লেগে যেত। তো যাই হোক, পরবর্তীকালে বুঝলাম যে কোলিনিয়ারের কনসেপ্ট আর প্যারালালের কনসেপ্ট একই। দেখো কেমন ভাবে, এবিসি যদি কোলিনিয়ার হয়, মানে একই লাইনের উপর হয়, তাহলে এবি প্যারালাল টু বিসি বলতে পারি, বা এবি প্যারালাল টু এসি বলতে পারি, বা কি বলবো আমি, এসি প্যারালাল টু এবিও বলতে পারি, অনেক রকম ভাবে বলা যায়। এখানে তো এবি বিসি এসি তিনটা সেগমেন্ট হয়, তার মানে এবি প্যারালাল টু এসি হতে পারে, এবি প্যারালাল টু বিসি হতে পারে, বিসি প্যারালাল টু এসি হতে পারে, যা খুশি তা। আমরা লিখি যে সিন্স এবিসি কলিনিয়ার, সো এবি ইজ প্যারালাল টু এসি। তো দুটো লাইন প্যারালাল হবে কি হবে না, তাদের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হবে না পারপেন্ডিকুলার হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে, এই সমস্ত ব্যাপারটা কে দেখবে? কোন একটা লাইনের ডাইরেকশন রেশিওটাই কন্ট্রোল করে। এই জন্য যা কিছুই করতে হবে ডাইরেকশন রেশিও বের করতে হবে। সো উইল ফাইন্ড দ্য ডাইরেকশন রেশিও অফ এবি এট ফার্স্ট। ডাইরেকশন রেশিও এবি করার সময় কোনটা মাইনাস করবে তুমি? এবার উল্টো মাইনাস করে দাও, কোনো সমস্যা নেই। 2 - 1 করো, 3 3 অফ 3 মাইনাস অফ -2 মানে প্লাস, এটা 5 হয়ে যাবে। আর এটা যদি করো 4 - 1 3 হয়ে গেল। আর বিআর অফ এসি যদি করো, এটা যদি করো, তাহলে সি থেকে সাবট্রাক্ট, এটা বড় আছে, বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করো, পজিটিভ থাকবে। 5 - 3 2 হবে 3, 8 - 3 হয়ে গেল 5, আর 8 7 - 4 হয়ে গেল 3। ঠিক আছে, এইটা যদি L1 M1 N1 ধরো তুমি, তাহলে এক্সপ্রেস করতে সুবিধা হয়। নাও সিন্স L1 by L2 is equal to M1 by M2 is equal to N1 by N2। সরি, আমাকে কিন্তু এখানে একটা ভুল লিখেছি, এটা ঠিক করতে হবে, দাঁড়াও, এটা ঠিক করতে হবে, এটা মানে কনভার্ট কনসেপ্টটা ড্র করতে হবে। তো যাই হোক, তুমি লেখো না আগে যে এখানে L1 by L2 দেখো তো 3/3 হচ্ছে 1, 5/5 হচ্ছে 1, 3/3 হচ্ছে 1, অর্থাৎ L1 by L2 is equal to M1 by N2 is equal to N1 by N2, প্রত্যেককে কিন্তু কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তো দেয়ারফর আমরা বলবো যে এবি প্যারালাল টু এসি হয়ে যাচ্ছে। তাহলে এবি যেহেতু প্যারালাল টু এসি উইথ এ কমন, দেয়ারফর আমরা ভেক্টরও করেছি এরকম জিনিস, দেয়ারফর এবিসি কলিনিয়ার। মানে এটা লেখার দরকার নেই, এটা বোঝার জন্য, এটা ছেড়ে দাও।
হয়েছে স্যার, হয়েছে স্যার। ঠিক আছে, এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, এবার আমি কোশ্চেনটা দিচ্ছি, হ্যাঁ? এটা বইতে নেই, আমার মনে হলো এরকম একটা কোশ্চেন দেওয়া উচিত। ধরো এক্সট্রা a এত b এত, ইউ রাইট দ্য কোশ্চেন। a is equal to 2 3 4, b is equal to -1 -2 1. Find the angle made by AB with the coordinate axis. নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। Find the angle made by AB with the coordinate axis. কি করবে করো তো? Find the angle made by the line AB with axis. Axis মানে axis এর plural number. পরে বলবে কি করে করেছো আমাকে আইডিয়া। স্যার বি পয়েন্টে কি -1 -2 +1? হ্যাঁ প্লাস আগেরটাই ছিল। এলাম্বাস বেকন স্থানে আমার দিকে কায়ে বালু কাছে গেছে আয় বসছে না, বাতাসে উড়ে বসছে। হ্যাঁ হলো কিনা কারো? স্যার সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। স্যার cos ইনভার্স 3, cos ইনভার্স 5, cos ইনভার্স 3। খুব ভালো, তাহলে আর কালার ছবি হবে না। cos ইনভার্স 3 যদি কোনো আনসার হয়, এটা একটা অ্যাঙ্গেল তো না, ধরলাম থিটা, তাহলে cos theta will be equal to 3. How is it possible? Cos theta will be 3. দিব্যেন্দু দিয়েছে আনসার মেবি পাই বাই 2। আনসার মেবি পাই বাই 2। আনসার তো তিনটা আনসার হবে, তো একটা আনসার তো হবে না। বলো আমি বলি, বলো স্যার এক্স এক্সিসের সাথে করেছে cos ইনভার্স -3/√43, ওয়াই এক্সিসের সাথে cos ইনভার্স -5/√43, আর জেড এক্সিসের সাথে cos ইনভার্স -3/√43। রাইট রাইট। যাই হোক, তোমার আনসার আমার আনসার একই, তাহলে মাইনাস কেমন হবে না। তো
তো ডিআর অফ এবি লিখেছি, স্যার এবার আমারও ডিসি কত হয়েছে হবে? কিন্তু আমার মাইনাস নেই। একই কথা, তাহলে সেটাই বলতে নাও ডিআর যখন জানা থাকে তখন ডিসি কি করে বের করি আমরা, 3/√, অফ দিস 9 প্লাস 25 প্লাস 9 কমা 5/17 কমা 3/17, অর্থাৎ ডিসিটা কত দাঁড়িয়ে গেল 3 সারা গায়ে 18 আর 5 কত 43, আমি তো গেছি না। হ্যাঁ 18 18 প্লাস 25 3 43 এইভাবে হয়েছে, কমা 5/43 কমা কমা 3/√43। তো এটা হচ্ছে ডাইরেকশন কোসাইন অফ এবি। এবার দেখো, তাহলে ডিসি বেরিয়ে গেল, তাহলে এবিরই ডিসি বের করলাম একবার cos আলফা প্লাস cos বিটা cos গামা, আরেকটা হচ্ছে এইটা। তার মানে আমরা সেখান থেকে লিখব therefore cos আলফা ইজ ইকুয়াল টু 3/√43, therefore মন্দা কামটাও কিন্তু आंसर বলনি, cos বিটা ইজ ইকুয়াল টু 5/√43। হ্যাঁ স্যার আমার হয়েছে এটা। 43 এখন তো বলে বাবা আমাকে পুরো অঙ্কটা করতে হলো কেন, 3/43, therefore gamma is equal to cos inverse 3/√43, hence it is completed. এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 12 এ। 12 একটা করোনার মতো অঙ্ক না, কিন্তু তারপর হ্যাঁ বলো। স্যার আমার যে মাইনাসে এসেছিল, একই ব্যাপার, কারণ একটা অ্যাঙ্গেল যদি মনে করো দুটো লাইনের মধ্যে একটা অ্যাঙ্গেল যদি ধরো, আমি বলি তোমাকে একটা এক্সাম্পল দিই, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন, এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি, ধরো এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 150। এটার মধ্যে একটা টেকনিক আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইটস এ টেকনিক, ইটস এ ম্যাটার অফ টেকনিক, শুধুমাত্র টেকনিকের জন্য তোমাকে এটা করানো হচ্ছে, টু শেয়ার দ্য টেকনিক অনলি। সেটা কি, ডাইরেকশন রেশিও দেওয়া হয়েছে 2/3 -1/3 -2/3, একটা লাইনের ডাইরেকশন রেশিও, আরেকটা লাইনের ডাইরেকশন রেশিও দিয়েছে 3/7 2/7 6/7। ঠিক আছে, আমাকে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন, এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য। ঠিক আছে, কি দেওয়া আছে, ডাইরেকশন রেশিও দেওয়া আছে। তো আমরা তোমাকে বলেছিলাম স্যার এগুলি রেশিও না তো, ডাইরেক্ট কোসাইন বলেছে। এগুলো কোসাইন বলেছে। হ্যাঁ স্যার কোসাইন বলেছে। আচ্ছা, তাহলে তো কোনো ব্যাপারই না। তাহলে cos থিটা যখন বের করবে তখন তো জাস্ট কি হবে, এটা ইনটু এটা, অর্থাৎ 2/3 ইনটু 3/7, এটা ইনটু এটা, মানে -1/3 ইনটু 2/7 ইনটু -2/3 ইনটু 6/7। নিচে এগুলির ভ্যালু কত হবে বলতো, যেহেতু ডাইরেকশন কোসাইন তাহলে তো বুঝতেই পেরেছো, এটা হচ্ছে 1/9, এটা হয়ে যাচ্ছে 4/9, এটা হয়ে যাচ্ছে 9/49, এটা হচ্ছে 4/49, এটা হচ্ছে 36/49। তাহলে নিচে কিন্তু শুধুমাত্র 1 × 1 হয়ে যাচ্ছে, উপরে কি হচ্ছে 6/21 -2/21 -12/21। আলটিমেটলি আমরা যা পাচ্ছি এটা হচ্ছে মাইনাস, নিচে 21 হচ্ছে 14 আর এটা 6 হচ্ছে -8। তার মানে দ্যাট ইজ ইউর cos থিটা, therefore থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -8/21। ঠিক আছে, এটাকেও আনসার রাখা যায়। ইট ক্যান বি রিটেন অ্যাজ পাই মাইনাস cos ইনভার্স 8/21, এইটাকেও আনসার রাখা যায়। ঠিক আছে, আরেকটা কথা, কিন্তু হয়তোবা বইয়ের আনসারটা আছে এরকম cos ইনভার্স 8/21,
তো ব্যাপারটা কি হলো? ব্যাপারটার কিছু না, এটাও আনসার হতে পারে, কারেক্ট। কেউ এইভাবেও রাখতে পারে। এটা কি করেছে, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে cos ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু পাই মাইনাস cos ইনভার্স, একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে এসেছে। অথবা তুমি বলতে পারো এটা থেকে তুমি যদি বলো দেয়ারফর দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু cos ইনভার্স 8/21, এটাও কারেক্ট আনসার। এই তিনটার মধ্যে প্রত্যেকটাই কারেক্ট আনসার। কিন্তু স্পেশালি যদি অ্যাকিউট অ্যাঙ্গেলের কথা বলে তাহলে তুমি এইটা বলবে, কারণ দেখো ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল কনসেপ্ট যে দুটো স্ট্রেট লাইনের মধ্যে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আরেকটা অ্যাঙ্গেল কি হবে, পাই মাইনাস থিটা হবে। ঠিক আছে, এখন যদি বলে যে কেউ যদি বলে যে পাই মাইনাস থিটা হচ্ছে লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল, তার মানে বুঝে নিতে হবে সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কারণ দুটো অ্যাঙ্গেলের সাম সবসময় কি হবে, ওয়ারেটি হবে। তো তুমি আনসার হিসেবে কোনটাকে বলতে পারো, পাই মাইনাস থিটা বলতে পারো, থিটাও বলতে পারো। যদি এরকম কোন ডায়াগ্রাম দিয়ে তোমাকে যদি বলা ফ্রম দ্য ডায়াগ্রাম ইউ রাইট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস, ইউ ক্যান রাইট দ্য আনসার এস থিটা, ইউ ক্যান রাইট দ্য আনসার এস পাই মাইনাস থিটা। তাই আমি বলছি পাই মাইনাস এটাও বলতে পারো, আবার এটাও বলতে পারো শুধুমাত্র। যদিও আমার টার্গেট এটা ছিল না তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে আরেকটা জিনিস বলবো এখানে, এটা নিয়ে আর এখন আর কোনো সমস্যা আছে কিনা বলো। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ স্যার। Now I want to share one more thing with all of you. আসলে আমি অঙ্কটা কেন দিয়েছি, আমি এটাকে ডাইরেকশন কোসাইন যেতে ইনিশিয়ালি খেয়াল করি। ঠিক আছে, ধরো তোমাকে বলে দিল যে এটা হচ্ছে কোন দুটো লাইনের ডাইরেকশন দেখে, তুমি যে ডাইরেকশন কোসাইন ব্যাপারটা জানো না। আমি তোমাকে দিলাম দুটো লাইনের ডাইরেকশন রেশিও দিয়ে দিলাম। এবার ধরো এরকম দিচ্ছি, একটা দিলাম আমি 1/3, একটা দিলাম আমি 3/2, একটা দিলাম 1/6, আরেকটা দিলাম আমি 1/2, আরেকটা দিলাম 1/12, আরেকটা দিলাম 3/4। এখন যদি তুমি ক্যালকুলেশন করো cos থিটা বের করার জন্য এই দুটো নিয়ে, তাহলে তুমি বুঝতে পারবে কি ঝক্কাটা হয়, অনেক প্রবলেম হবে। আগেরটা হয়ে গেছে কারণ এটা ডাইরেকশন কোসাইন ছিল তাই। এখন আমি বলছি যদি ডাইরেকশন রেশিও গুলোকে তোমার দিয়ে দেয় এবং তোমাকে অ্যাঙ্গেল বের করতে বলে, এইগুলো ডাইরেকশন কোসাইন জানিস তুই, স্কয়ার করে অ্যাড করলে 1 হয় না। বাট এই অবস্থাতে যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলা হয় তাহলে তুমি কি করবে? তাহলে তোমরা জানো ডাইরেকশন রেশিওর কম্পোনেন্ট গুলো যদি ফ্র্যাকশনাল ফর্মে থাকে তাহলে ওদের ক্যালকুলেশন করতে তো অসুবিধা হয়, সেটা তো রিয়েলাইজ করো নিশ্চয়ই। আমি চাইছি কি সেই ডাইরেকশন রেশিও গুলোকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি। এটা ছিল তো, এটাকে আমরা লিখতে পারবো সবটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 9 1, এই সবটাকে 12 দিয়ে ওদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6 1 9। এখন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করে দাও, একই ব্যাপার হবে। কারণ আমি তোমাকে শিখিয়েছিলাম যে 1/√3 1/√3 1/√3 কোন একটা লাইনের ডাইরেকশন কোথায়, কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকটা স্কয়ার করে যোগ করলে 1 হয়। সবটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হচ্ছে 2/√3 2/√3 2/√3। সবটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হয়ে যাবে √3 √3 √3। সবটাকে তুমি 5√3 দিয়ে মাল্টিপ্লাই করো 5√3 দিয়ে, তাহলে হয়ে যাবে 5 5 5। এটা ছিল কি ডিসি, এটা কি ডিআর, এটা কি ডিআর, এটা কি ডিআর। কার ডিআর? ওই একই লাইনের ডিআর যার ডিসি এখানে দেওয়া আছে। তাহলে এই যে ডাইরেকশন কোসাইন অফ আ লাইন ইজ গিভেন, তার ডাইরেকশন রেশিও হিসাবে তুমি কোনগুলোকে কনসিডার করতে পারো? এটাও ডাইরেকশন রেশিও, এটাও ডাইরেকশন রেশিও, এটাও ডাইরেকশন রেশিও। অর্থাৎ এই প্রত্যেকেই কিন্তু ওই লাইনেরই ডাইরেকশন রেশিও বোঝাচ্ছে, সেই লাইনের ডাইরেকশন কোসাইন তুমি এখানে দিয়ে দিয়েছো। তাহলে তুমি বলো তুমি যখন ডাইরেকশন রেশিও গুলো নিয়ে কাজ করবে তখন কোন ধরনের জিনিস নিয়ে কাজ করতে সুবিধা, যেগুলো নন ফ্র্যাকশনাল ফর্মে থাকবে। আমি কি করলাম, এদেরকে অ্যাপ্লাই করে তুমি যদি ফর্মুলা বের করো, যে ফর্মুলা আছে ডিভাইডেড ইনটু √L2² তাহলে তোমার অঙ্কটা হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইট ইজ এ লার্জ ক্যালকুলেশন। টু মেক ইট মোর সিম্পল আমি তোমাকে টেকনিক দেখিয়ে দিলাম, বলে দেখো যদি এইরকম ডিআর এবং এইরকম ডাইরেকশন রেশিও দেওয়া থাকে তাহলে লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য সেই ফ্র্যাকশনাল ফর্মুলাকে অ্যাভয়েড করার জন্য
তুমি প্রত্যেককে তাদের নিচে যে কোয়ান্টিটি গুলো আছে তাদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো এইবার তুমি এইগুলোকে এল এম1 এন1 হিসেবে ট্রিট করো, আর এটাকে এল2 এম2 এন2 হিসেবে ট্রিট করো। বলো তার জন্য স্যার কি লিখতে হবে? তার জন্য কিছুই লেখার নেই, তুমি বলো multiplying the components of direction ratio by 6 we get this, multiplying the components of direction ratio by 12 we get this. So hence the direction ratio of the given lines are this and this. Now we apply the formula to find out the angle between them. So by describing this example আমি যে মেসেজটা ক্যারি করতে চাইছি সেটা হচ্ছে, যদি ডাইরেকশন রেশিও দেওয়া থাকে ফ্র্যাকশনাল ফর্মে, এবং তুমি যদি মনে করো সেখানে তোমাকে ফ্র্যাকশনাল ফর্ম অ্যাপ্লাই করে এদের ক্যালকুলেশন করতে তোমার লেংদি বড় ভেজাল ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে সেই ফ্র্যাকশন গুলো থেকে নন ফ্র্যাকশনাল ফর্মে তুমি কনভার্ট করে নিয়ে তাদের তুমি অ্যাঙ্গেল বের করতে পারো। দ্যাটস অল অ্যাবাউট দ্য কোশ্চেন। আমি আর এখান থেকে বলা হয়েছে যে এখানে 14 15 16 17 এখান থেকে আর আমি কোনোটাই করাতে চাইছি, ঠিক আছে? 14 15 16 17 থেকে কোনোটাই করাতে চাইছি না, শুধু 18 একটা অঙ্ক আছে করানোর মতো, কিন্তু 18 টা অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টারের অঙ্ক, এটা এখানে চলে এসেছে। আই রিপিট, এখানে আর কোনো কিছু নেই অঙ্ক করার মতো, সেখান থেকে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এক্সারসাইজ নাম্বার 20 আর কিছু করানো নেই। যেটা আছে একটা কোশ্চেন করানো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 18, কিন্তু এটা এখানে করানো যাবে না, পরের চ্যাপ্টারে করানো যাবে। পরের চ্যাপ্টারে কি ছিল আমাদের? স্ট্রেট লাইন ইন স্পেস। আমরা লাস্ট ডেতে কি পড়িয়েছিলাম একটু রিকল করার চেষ্টা করো। আর তোমাদেরকে 26 এক্সারসাইজ থেকে যে এক্সাম্পল গুলো দেখার কথা বলেছিলাম, সেই এক্সাম্পল গুলো কিন্তু তোমার নিজ দায়িত্বে দেখবে, এবং আগামী দিন জিজ্ঞেস যখন করবো তখন তুমি তোমাদের অসুবিধার কথাগুলো বলবো, যদি থাকে অসুবিধা। এটা একটা কথা। এখন দেখো, আমরা স্ট্রেট লাইনের দুটো ফর্ম লিখেছিলাম, স্ট্রেট লাইন ইন স্পেস অথবা 3D। প্রথমে লিখেছিলাম আমরা কার্টেসিয়ান ফর্ম, তার মধ্যে আমরা যে ফর্মটা চুজ করেছিলাম সেটা ছিল সিমেট্রিক্যাল ফর্ম। এক নম্বর ফর্ম ছিল, সেটা কি ছিল? x - x1 by L, y - y1 by m, z - z1 by m। এইটাকে বলা হতো তোমার স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম। তো কি কি ইনফরমেশন আছে? It is a line that passes through x1 y1 z1 with direction ratio L M N. Under this information you will apply this form, that is called symmetrical form, to find the equation of the line. তো আমরা কোন কন্ডিশনে এটা অ্যাপ্লাই করব? যখন আমি জানি কোন একটা স্ট্রেট লাইন কোন একটা গিভেন পয়েন্ট দিয়ে পাস করেছে, সেটা হচ্ছে x1 y1 z1, and you know the direction ratio of the line in any way L M N, তখন তুমি এই ফর্মটা ইউজ করো। সেখানে নোট হিসাবে আরেকটা জিনিসও দিয়েছিলাম, সেটা হচ্ছে any point on the line can be taken as x1 plus L lambda, y1 plus m lambda, z1 plus n lambda. What is lambda? Lambda is the constant taken there. এই হচ্ছে any point on the line বলে আমরা নিয়েছি। এখন এই যে পয়েন্টটা আমি নিয়েছি এখানে লাইনের উপর, আমরা এখানে যে পয়েন্টটা নিয়েছি, look at the speciality of the point, যে এই পয়েন্টের মধ্যে একমাত্র আননোন একমাত্র ল্যামডাই আছে, ঠিক আছে? whereas you are representing the three components of a coordinate, তুমি কিন্তু একটা কোন একটা কোঅর্ডিনেটের তিনটা কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করেছো। বেসিক্যালি এরকম তিনটা কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করার জন্য আলফা বিটা গামা অথবা x1 y1 z1 ধরতে হয়, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকই তোমার আননোন থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক প্রবলেম হতে, কারণ তিনটা আননোন থাকে। আর এইভাবে যদি নেওয়া হয় পয়েন্টটাকে এখান থেকে, তাহলে আমার সুবিধা কি হয়? সুবিধাটা হয় এই যে তার মধ্যে কেবলমাত্র একটা আননোনই থাকে, অর্থাৎ একটা আননোন দিয়ে
তুমি তিনটা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করেছো, একটা পয়েন্ট বড় কথা না, তার তিনটা কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করেছো। এখন তুমি বলতে পারো তাহলে আননোন কোনটা? আননোন হচ্ছে শুধুমাত্র ল্যামডা। আর x1 y1 z1 কে আমরা জানি, হ্যাঁ আমরা জানি তো x1 y1 z1 কোন পয়েন্টে গিয়েছে 2 3 5 এরকম দেওয়া থাকবে। কারণ আমরা কি এলিমেন্টটা জানি, এলিমেন্টে দেওয়া থাকবে তার ডাইরেকশন রেশিও কত দেওয়া থাকবে। আমি তো বলেইছি এই ফর্মটা কখন অ্যাপ্লাই করব বা এই ফর্মটা কখন আমরা লিখবো, যখন তুমি জানো যে it passes through some point and you know the direction ratio of the line. অর্থাৎ element and x1 y1 z1 known আছে, on the basis of that you write the point like this. তো এটা কিভাবে আমরা বানিয়েছি সেটাও তোমার সাথে শেয়ার করেছিলাম। বলে দেখো যে এই যে x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n কে আমরা ল্যাম্ডা ধরেছি, সেখান থেকে আমরা লিখতে পারি x minus x1 by l is equal to lambda। ঠিক আছে, আর সেইখান থেকে x is equal to x1 plus l lambda। ঠিক আছে, সেখান হ্যাঁ, আর সেইখান থেকে দেখো x is equal to x1 plus l lambda কিন্তু হয়ে গেল। সিমিলারলি এখানে y minus y1 by m is equal to lambda, সেখান থেকে y is equal to y1 plus m lambda এবং z is equal to হয়ে যাবে z1 plus m n lambda। এইভাবে আমরা x y z তার উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারি। এখানে মনে রাখতে হবে মূলত x y z ই হচ্ছে ভেরিয়েবল, এগুলি হচ্ছে পয়েন্ট হুইচ পাসেস, আর নিচের গুলো হচ্ছে তার ডাইরেকশন রেশিও। ফরম্যাটটা খেয়াল রাখতে হবে, x y z ফ্রি থাকতে হবে। এই ছিল আমার সিমেট্রিক্যাল ফর্ম। তার পাশাপাশি আরো একটা ফর্ম দিয়েছিলাম যে দ্য ইকুয়েশন অফ লাইন থ্রো x1 y1 z1 and x2 y2 z2 is x minus x1 y minus y1 z minus z1, আর নিচে হয়ে গেল x2 minus x1, এখানে হয়ে গেল y2 minus y1, এখানে হয়ে যাবে z2 minus z1। That was another form of a straight line that passes through two given points. দুটো পয়েন্ট যখন জানা থাকবে তখন আমরা এই ফর্মটাই। আজকে কি নেট খারাপ না গেছে, এটা বারবার জয়েন করতে চাই। তাহলে একদম নিচের ফর্মটা, লাস্ট ফর্মটাতে আমি কি লিখেছি ফর্মটাতে? x minus x1 কি ইনফরমেশন ছিল? ইনফরমেশন ছিল যে আমার লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে। দুটো পয়েন্ট কি? একটা x1 y1 z1 আর একটা হচ্ছে x2 y2 z2। So it is the equation of line passing through these two given points. উপরে কি লিখেছে? x minus x1 y minus x কোথা থেকে এসেছে? এখান থেকে এসেছে। আগের ফর্মের কনসেপ্ট ইউজ করেছে। এখন তো লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তার মধ্যে এটা তো একটা পয়েন্ট থ্রু হুইচ পাসেস। তো এইটার জন্য তুমি উপরে ইনফরমেশন লাগিয়ে ফেলবে। অর্থাৎ কি লিখেছো? x minus x1 আগেরটার মতো, y minus y1 আর z minus z1। নিচে কি হওয়ার কথা? ডাইরেকশন রেশিও হওয়ার কথা। আগে যেমন ডাইরেকশন রেশিও এলিমেন্ট দেওয়া ছিল, কিন্তু এখন তো দেওয়া নেই, কিন্তু তোমার কি দেওয়া আছে তার বদলে আরেকটা পয়েন্ট দেওয়া আছে। তো আমরা জানি কোন লাইনের উপর দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার ডাইরেকশন রেশিও গুলো কি হয়, ওদের সাবট্রাকশন করে দিলে হয়ে গেল। অর্থাৎ তুমি এখানে বসিয়ে দিতে পারো x2 minus x1। বলে না স্যার আমি x1 minus x2 বসাবো, নো প্রবলেম, তাহলে সবগুলো একরকম বসাতে হবে, z1 minus z2। এখন যদি বলে যে কেউ স্যার আমি এখানে x2 y2 z2 বসাতে চাই, হবে কি? কি বলো, তোমাদের কি মনে হয় হবে কি না? বলো, রেসপন্স করো। অনেকক্ষণ পরে পরে প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা তো কথা না বললে তো মজা পাবে না। হ্যাঁ স্যার, হবে স্যার। হবে স্যার। বিকজ তার উপরে যে x minus x1 y minus y1 z minus z1 যে লিখেছি এই ফর্মটাতে x1 y1 z, এটা কি? এটা তার উপরে একটা পয়েন্ট। তার উপর কি x1 y1 z1 পয়েন্টই শুধু আছে নাকি? নিশ্চয়ই না, তার উপর এছাড়াও আরেকটা পয়েন্ট আছে x2 y2 z2। You can consider that point also. In this case the equation of line will be x minus x2 by f y minus y2 by f z minus x2 by f। সেটা এখন এটার আনসার কেসে সেম হবে, এক্স্যাক্টলি সেম হবে। চেহারা দেখতে এমনি বুঝবে না একরকম হবে, কিন্তু ওরা ইনারলি মানে ইন্টারনালি ওরা সেম থাকবে। এই যে দুটো ফর্ম, এইগুলোর উপরে কি লেখা আছে? দে আর কল্ড দ্য কার্টেসিয়ান ফর্ম। এখন এর পাশে পাশে এগুলি কিন্তু কতদিন দিয়ে দিয়েছিলাম, তাহলে দেওয়ার উদ্দেশ্য একটা, আজকে যখন কাজ করবো তখন যাতে কোনো সমস্যা না। তার পাশাপাশি আমি ভেক্টর ফর্মও লিখে দিতে চাইছি।
ভেক্টর ফর্ম কি ছিল? এখানেও দুটো ফর্ম থাকবে, 1 2 ছিল, এখানেও দুটো ফর্ম থাকবে। এখানে যে প্রথম কার্টেসিয়ান ফর্ম লিখেছো তার ফর্মটা কি ছিল? ইট ইজ আ লাইন দ্যাট পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট and its direction ratio is given to you। আর এখানে কি থাকবে? the vector equation of line। কেমন লাগছে ভাবতে যে একটা কোন স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশনও লেখা যায়। the vector equation of a line through a point। এখন কিন্তু আর পয়েন্টটা x1 y1 z1 হবে না, এখন পয়েন্টটা হবে কি একটা ভেক্টরিয়াল ফর্ম থাকবে। তো the point r1, through the point r1 মানে একটা পয়েন্টের পজিশন ভেক্টর কিন্তু অ্যাকচুয়ালি, and parallel to vector m vector is r is equal to r1 plus lambda into m। lambda belongs to r। এই হয়ে গেল এক নম্বর ফর্মের সঙ্গে সমতুল্য একটা ফর্ম, অর্থাৎ তার করসপন্ডিং ফর্ম। অর্থাৎ under the same information I find the Cartesian equation and as well as the vector equation of the straight line। এখানে ইনফরমেশনটা কি? here the line passes through the point r1 and it is parallel to another vector which is taken as m vector। এখন দেখো সেকেন্ড ফর্ম। কার্টেসিয়ান ফর্ম যখন লিখছিলাম সেকেন্ড ফর্মটা কি ছিল? দ্য ইকুয়েশন অফ লাইন থ্রু টু গিভেন পয়েন্টস। তাহলে এখানেও তো 2 পয়েন্ট হবে, আমরা লিখব দ্য ইকুয়েশন অফ লাইন দ্যাট পাসেস থ্রু two points with PV, মানে যাদের পজিশন ভেক্টর r1 and r2 is r is equal to lambda r1 plus 1 minus lambda into r2 vectorial form under 2 when it passes to the given point। এগুলো শিখা আছে, আমি ধরে নিয়েছি এইগুলো বাদিকের গুলো শুধু এই দুটো ফর্ম নতুন এসেছে। আজকে আমরা 4টা ফর্ম নিয়ে একসাথে কাজ করি। এইবার দেখো কি বুঝাতে যাই। দেখো আমরা প্রথম ফর্মটার কথা বলছি। প্রথম ফর্মে আমরা কি বললাম? আগে কি ছিল? একটা স্ট্রেট লাইন x1 y1 z1 পয়েন্ট দিয়ে গিয়েছিল, আর এই স্ট্রেট লাইনটার ডাইরেকশন রেশিও এলিমেন্ট ছিল। আর এই ফর্ম যাকে আমরা তার করসপন্ডিং ফর্ম বলছি, অর্থাৎ আন্ডার দ্য সেম ইনফরমেশন I will use this form, Cartesian form, or the first form of the vector form. Both are same। আমি দুটোকে সেম বলছি। এই ফর্মটা কি বলেছে? এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যার ইকুয়েশন তুমি বের করছো, which passes through the point r1 and which is parallel to another vector m। অর্থাৎ এটার সঙ্গে এটা প্যারালাল। তুমি বলতে পারো স্যার দুটো ইনফরমেশন আমার অনেক ফারাক আছে, তাহলে আপনি বলছেন কেন এটার করসপন্ডিং ফর্ম এটা? এখানে কি ছিল? এই একটা পয়েন্ট দিয়ে পাস করে, ধরো পয়েন্টটা 1 2 1, এটার ডাইরেকশন রেশিওটা মনে করো 1 1 1, ভাবতে সুবিধা হবে। অর্থাৎ কার্টেসিয়ান ফর্মটা কি হবে দেখে নাও। তাহলে কোন স্ট্রেট লাইন যদি 1 2 1 পয়েন্ট দিয়ে যায় এবং তার ডাইরেকশন রেশিও যদি 1 1 হয়, তাহলে আমাদের গতদিনের ফর্মুলা জেনে ইকুয়েশন অফ লাইন হবে x - 1 y - 2 z - 1। ঠিক আছে, এই পয়েন্টগুলো এখানে বসে গেল, 1 2 1 বসে গেল। নিচে কি হবে? তার ডাইরেকশন রেশিও l m n হওয়ার কথা, কিন্তু l কত? 1, m কত? 1, n কত? 1।
So that is the complete equation of a straight line in space in Cartesian form. Okay? এখন এই ফর্মের করসপন্ডিং ফর্ম কেন বললাম? এখানে তুমি এই যে r1, r1 হচ্ছে পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট through which this line passes. ঠিক আছে? সেই r1 এর r1 তে একটা পয়েন্টের পজিশন করতে, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা আগের মতই ধরো 1 2 1। এটা তো হচ্ছে জিওমেট্রিক নাকি? তাহলে ভেক্টরে কি পয়েন্টটাকে আমরা 1 1 বলতে পারি না। ভেক্টরে আমরা পয়েন্টটাকে কি বলবো? I প্লাস 2j প্লাস k। তাহলে কথাটা কি হলো? এখানে ছিল 1 2 1 পয়েন্ট দিয়ে পাস করেছে, আর এখানে বলেছে এমন একটা পয়েন্ট দিয়ে পাস করেছে অ্যাকচুয়ালি 1 2 1 ই, আর তার পজিশন ভেক্টরটাকে আমরা ইন দা ভেক্টরিয়াল ফর্ম কনসিডার করেছি I প্লাস 2j প্লাস k। তোমাদের এই কথাগুলো আগে আলোচনা করা হয়েছে। এখন m ভেক্টরের সঙ্গে প্যারালাল। m ভেক্টরটা কি? m ভেক্টরটা ধরো m1i, না দেখা গেলে বলবে m2j প্লাস m3k, এটাই হচ্ছে তোমার m ভেক্টর। তাহলে এই m ভেক্টরের ডাইরেকশন রেশিওটা কত হবে? m1 m2 m3, there should not be any doubt, কারণ যেই ভেক্টরের এক্সপ্রেশন m1i প্লাস m2j প্লাস m3k, সেই ভেক্টরের ডাইরেকশন রেশিও কি হয়? m1 m2 m3। এখন এই লাইন আর এই লাইন তো প্যারালাল, এই লাইন আর এই ভেক্টরটা হচ্ছে প্যারালাল। ওরা যদি প্যারালাল হয়, 2ডিতে যেমন করেছি দুটো প্যারালাল লাইনের স্লোপ সেম হয়, 3ডিতে আমরা পড়বো দুটো লাইন যদি প্যারালাল হয় তাদের ডাইরেকশন রেশিও গুলো কি হয়? প্রপোর্শনাল হয়, বা একই রকম হয় বলতে পারো স্পেশাল কেস। তাহলে আমরা কি বলতে পারি না যে এই লাইনের ডাইরেকশন রেশিও কিন্তু হয়ে গেল m1 m2 m3? বলে কেন 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 এরকমটা হলো? এই জন্য এরকমটা হলো যে তুমি এই যে লাইনের ইকুয়েশন যার ইকুয়েশন বের করবে সেটা হচ্ছে এইটা, সেটা কার সাথে প্যারালাল? এইটার সাথে প্যারালাল। সেটা কি? m1i m2j m3k। তার মানে তার ডাইরেকশন রেশিও কত? m1 m2 m3। তাহলে এই লাইনের ডাইরেকশন রেশিও, এই ভেক্টরের ডাইরেকশন রেশিও যদি m1 m2 m3 হয় এবং এটা যেহেতু তার সঙ্গে প্যারালাল, তাহলে তারও ডাইরেকশন রেশিও m1 m2 m3 হবে। So now tell me finally, what do you know about the line? You know the line passes through a point whose position vector is 1 to 1, that means it passes to the point 1 to 1. এবং যার ডাইরেকশন রেশিও m1 m2 m3, মানে তার মিটার ডাইরেকশন রেশিও তুমি জানো। কারণ ব্যাপারটা কি, এই দুটো সার্কামস্টেন্স সেম কিন্তু, কারণ এখানেও তোমার লাইনকে 1 to 1 তে পাস করেছে আর 1 1 1 এর সঙ্গে প্রপোর্শনাল তার ডাইরেকশন রেশিও, আর এখানেও লাইনটা কি 1 to 1 তে পাস করেছে, আর যে ভেক্টরের সঙ্গে প্রপোর্শনাল সেটা হচ্ছে m1 m2 m3, তার হচ্ছে ডাইরেকশন রেশিও। তার মানে এইবার মিটার ডাইরেকশন রেশিও জানো। তাহলে দুটোর প্রাইমারি কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন কিন্তু সেম হয়ে গেল। দুটো ক্ষেত্রেই তুমি দুটো লাইন যেই ফর্মটা ইউজ করো না কেন, একটা পয়েন্ট জানো আর তার ডাইরেকশন রেশিও জানো, আর এখানে একটা পয়েন্ট বলি না, আমরা একটা পজিশন ভেক্টর অফ পয়েন্ট জানো, আর তার ডাইরেকশন রেশিও বলি না, সে কার সাথে প্যারালাল সেটা বলে দেই, আর প্যারালাল হলে তাদের ডাইরেকশন রেশিও সেম হয় সেটা আমরা জানি। তো সেই সেন্সে আমি কথাগুলো বললাম। তাহলে সেই ক্ষেত্রে আমার এই কন্ডিশনে আমরা যদি ভেক্টর ইকুয়েশন লিখি, ঠিক আছে, তার মানে এখানে r1 ভেক্টরটা কি মনে রেখেছো নিশ্চয়ই? i প্লাস 2j প্লাস k, আর এখানে m ভেক্টরটা নিশ্চয়ই i প্লাস j প্লাস k, কারণ তার ডিআরটা কি ছিল 1 1 1, তাহলে তার ডিআরও কি হবে? i প্লাস j প্লাস k, তাহলেই সে 1 1 হয়। তাহলে আন্ডার দিস ইনফরমেশন, এটা ছিল তার কার্টেসিয়ান ফর্ম। তাহলে ভেক্টর ফর্মটা হবে কি? r ভেক্টর r ইজ ইকুয়াল টু r1 প্লাস ল্যামডা ইনটু j ল্যামডা ইনটু m। ঠিক আছে, তাহলে এখানে r1 টা কি হবে? r1 টা হবে i প্লাস 2j প্লাস k, ল্যামডাটা কি হবে? ল্যামডা ল্যামডাই থাকবে, m কি হবে? i প্লাস j প্লাস k। এই হচ্ছে সেম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন লিখলাম, কিন্তু ভেক্টর ফর্মে লিখলাম। ওটা ছিল কার্টেসিয়ান ফর্ম, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। দ্যাটস অল অ্যাবাউট ইট। r is equal to r1 plus lambda into m, r is equal to r1 plus lambda into m। r1 কি? the point through which it passes। m কি? যার সঙ্গে সে প্যারালাল। এবার সেকেন্ড ফর্মের কথা বলছি। the equation of a line that passes through the two points with PDs r1 and r2, কি লেখা হয়েছে?
r is equal to lambda r1 plus 1 minus lambda into r2, যেখানে ল্যামডা একটা স্কেলার, সেই ল্যামডা কিন্তু আনসারে থাকে এনি স্কেলার, এনি কনস্ট্যান্ট। এখন কথাটা দেখো, ছাত্র জীবনে এখানে আমাদের গন্ডগোল হতো, আমরা খেয়াল রাখতাম কিভাবে, দেখো এই যে দুটো কনস্ট্যান্ট r1 এর সাথে যে কনস্ট্যান্ট আছে আর এটার সাথে যে কনস্ট্যান্ট আছে, দুটোর সাম কিন্তু 1 হতে হবে। অনেক অনেক বইতে এরকম লেখা r is equal to lambda 1 r1 plus lambda 2 into r2। বুঝে নাও, এখানে দুটি কনস্ট্যান্ট ইউজ করে, একটা ল্যামডা 1, একটা হচ্ছে ল্যামডা 2। পাশে এটা লেখা থাকে যে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে বুঝতে পারছো r1 এর সাথে যে কনস্ট্যান্ট r2 এর সাথে যে কনস্ট্যান্ট, দুটোর সাম কি হতে হবে? 1 হতে হবে। এখন তুমি যদি লিখো এটাকে ল্যামডা 1 r1 প্লাস ল্যামডা 2 কে রিপ্লেস করে দাও, তাহলে কি বলবে? 1 মাইনাস ল্যামডা 1 r2 ইজ ইকুয়াল টু 0, তাই তো? এখানে ল্যামডা ল্যামডা 2 ছিল কারণ দুটো কনস্ট্যান্ট ইনভলভ করেছিলে, এখানে তো একটাই কনস্ট্যান্ট, দুটোই হচ্ছে ল্যামডা। ঠিক আছে, তাই ল্যামডা 1 দেওয়ার কি দরকার, তাই ল্যামডা কিন্তু রাখছি তার। ঠিক আছে, এই হয়ে গেল ফর্ম। এখন অনেক অনেক স্টুডেন্ট ভুল করে এরকম লিখে ফেলে, ইট ইজ ল্যামডা মাইনাস 1। নো নো, ইউ শুড নট রাইট ইট লাইক দিস, বিকজ তুমি জানো যে এই দুটো কনস্ট্যান্টের সাম 1 হতে হবে, বিকজ ইউ নো দা ফর্ম। এটাও একটা কোনো কোনো বইয়ে লেখা থাকে, সেখানে আমি বলেছি এই যে দুটো r1 এবং r2 তো হুইচ ইজ আছে, এরকম কোন লাইনার ইকুয়েশন বের করার জন্য তুমি তাকে যখন লিখবে, তখন r1 এবং r2 এর পাশে আসা কনস্ট্যান্ট দুটো সাম 1 হতে হবে। ঠিক আছে, এই দেখো এইটা প্লাস এটা করলে 1 হয় না কিন্তু, তাই তোমাকে এটা বাধ্য হয়ে 1 মাইনাস ল্যামডা লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে দুটো ফর্ম, সেই দুটো ফর্মের উপর ভিত্তি করে আমরা নেক্সট সেশনে আমরা অঙ্ক করব। বাট তোমাদের কিন্তু এই ফর্মগুলো জানা থাকতে হবে। প্রথম দিকে আমরা কি করব? আমরা কার্টেসিয়ান ফর্ম করব, ভেক্টর ফর্ম করব। শুধু কি তাই না, আমরা কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে যাব, ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে যাব। এখন যে কথাটা বলছি শুনো, এই যে কার্টেসিয়ান ফর্ম লিখলাম আমরা, এই যে কার্টেসিয়ান ফর্মটা আমরা লিখলাম যে x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n। এখানে ভ্যারিয়েবল কারা? এখানে ভ্যারিয়েবল কিন্তু হচ্ছে ইকুয়েশন, মানে তার মধ্যে ভ্যারিয়েবল থাকে। যেমন একটা স্ট্রেট লাইন কি হয়, 2 ডাইমেনশনে 2x plus 3y is equal to 5, এখানে x আর y হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এইখানে ভ্যারিয়েবল হচ্ছে x এবং y, কার্টেসিয়ান। কিন্তু যখন ভেক্টর ফর্মে লিখেছি তখন কিন্তু ছিল r is equal to r1 plus lambda into m। ঠিক আছে, তাহলে এইখানে ভেরিয়েবল কে? এইখানে ভেরিয়েবল হচ্ছে r। ঠিক আছে, তাহলে 3 ডাইমেনশনে আমরা যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি নেব? আমরা x y z ইন কার্টেসিয়ান ফর্ম। ভেক্টরে আমরা কি নেব? r। অর্থাৎ আমি বলতে চাইছি, এই কথাটা একটু বুঝে নিতে হবে যে এনি পয়েন্ট ইন 3D x y z হয় জিওমেট্রিতে। ঠিক আছে, আর এনি পয়েন্ট ইন 3D সেটাকে যখন আমরা ভেক্টর, এনি পয়েন্ট ইন 3D ইন ভেক্টর যখন বলবো আমরা, তখন তাকে কি নেব? আমরা x1i বা xi প্লাস yj প্লাস zk, এটা হচ্ছে ভেক্টরে নেব। তাহলে কার্টেসিয়ান ফর্মে আমরা কোন জেনারেল পয়েন্টের কোঅর্ডিনেট আমরা কি নিতে পারি? x y z। আবার সেই পয়েন্টটাকে যখন ভেক্টরে ভাবি তখন হচ্ছে xi yj zk, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি টেকেন এজ ভেক্টর r হিসাবে। ঠিক আছে, তাহলে কার্টেসিয়ান ফর্মে x y z হচ্ছে ভেরিয়েবল, আর ভেক্টর ফর্মে r হচ্ছে ভেরিয়েবল। কার্টেসিয়ান ফর্মে x y z হচ্ছে একটা জেনারেল পয়েন্ট কোঅর্ডিনেট, আর ভেক্টর ফর্মে এই r হচ্ছে তার যে কোনো একটা জেনারেল পয়েন্টের কোঅর্ডিনেট। তার মানে r ই হচ্ছে xi yj zk, আর সেটা মানেই হচ্ছে x y z। তার মানে এই r এবং x y z এর মধ্যে এই রিলেশনটা থেকেই কিন্তু আমরা কার্টেসিয়ান থেকে ভেক্টর, ভেক্টর থেকে কার্টেসিয়ানে খুব ইজিলি তাদের চেঞ্জ করতে পারি। এবার চলো আমরা দেখে নিই সেই বিষয়বস্তুটা কি। প্রথমে আমরা বলি, এক্সাম্পল নিচ্ছি, এগুলো এখন আমরা এক্সারসাইজে ঢুকছি না। আমরা কোশ্চেনটা লিখে নাও আমার সাথে সাথে। কোশ্চেন লেখো, ফাইন্ড the fixed point on the line and also
find its DC. একটা কোশ্চেন দিলাম আমি x minus 1/2 y plus 1/3 আরেকটা দিলাম শুধুমাত্র z। একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দিলাম আমি 2x minus 1 is equal to y 1 minus y/2 is equal to 2z minus 5/3। খুব বিচ্ছিরি ফর্মে দুটো স্ট্রেট লাইন দিলাম, দেখি বুঝছো, কিন্তু ওরা কিন্তু তার অরিজিনাল ফরম্যাটে নাই। আমি স্যার অরিজিনাল ফরম্যাট বলতে কি বলতে চাইছি, এটা হচ্ছে তার অরিজিনাল ফরম্যাট। আই এম টকিং অ্যাবাউট দ্য কার্টেসিয়ান ফর্ম অনলি, LMN, এই ফরম্যাটে কিন্তু নাই। এখন এই ফরম্যাট যদি থাকতো তাহলে তো এই হচ্ছে কোন স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ফর্ম, এই হচ্ছে দ্য পয়েন্ট থ্রু ইট পাসেস, আর এটা হচ্ছে ডাইরেকশন রেশিও অফ দ্য লাইন LMN। আর সেখান থেকে ডাইরেকশন কোসাইন বের করতে দিলে আমরা এইভাবে ডাইরেকশন কোসাইন বের করি। সেই বিষয়বস্তুগুলো তোমাদের নিশ্চয়ই জানা আছে, তো সেগুলো নিয়ে আমি আর আলোচনা করবো না এখানে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নেতে যে দুটো স্ট্রেট লাইন দিয়েছে ওরা কি একদম আমাদের স্ট্যান্ডার্ড বা আইডিয়াল ফর্মে দিয়েছে? উত্তর হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? ওদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। কেন? কারণ উইদাউট অ্যাক্সেসিং ইট ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, হাউ ক্যান উই নো the point through which it passes and direction ratio of the line, etc. তার জন্য তাকে আমরা ওই স্পেশাল ফর্মে প্রথমে এক্সপ্রেস করতেই হবে। তো চলো সেটা আমরা করার জন্য প্রসিড করছি। তো প্রথমে কি লাইন দেওয়া আছে? এক নম্বরটা x minus 1/2, এটা হচ্ছে y plus 1/3, এখানে শুধুমাত্র z, কিন্তু ওকে এই ফর্মে লিখতে হবে, z minus z1/n ফর্মে লিখতে হবে। তো প্রথমটা ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই, এইখানে একটু সমস্যা আছে, তাকে আমি লিখতে পারি z minus 0/1। নাও ইউ সি ইট টেকস দ্য ফর্ম, এটা কিন্তু এই ফর্মে চলে এসেছে। তার মানে দ্য ফিক্সড পয়েন্ট y minus minus 1 হবে না হ্যাঁ স্যার? মিডলটাতে একটু সাইনের সাইনটা চেঞ্জ করব, ঠিক আছে, তাহলে এরকম করতে পারি, ঠিক আছে, নো প্রবলেম। ও যা বললো y মাইনাস ছিল তো, তাই ও বলছে মাইনাস দিয়ে দিলাম। ফিক্সড পয়েন্টটা তাহলে কি হয়ে গেল? পয়েন্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি 1 minus 1 0, আর ডাইরেকশন রেশিও কত হয়ে গেল? 2 3 1। আমাকে বলেছে যে ডাইরেকশন কোসাইন বের করো, তাহলে ডিসি হয়ে যাবে কত? 2/√14, 3/√14, আর এটা হচ্ছে 1/√14। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট। After that, I'll go for the next one. আমি আশা করতে পারি তোমরা এগুলো বুঝে নিয়ে। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনটা খেয়াল করো, এটা একদমই স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই, তার মানে এটার মধ্যে আমাকে অনেক কাজ করতে হবে। প্রথম যে ডিফেক্ট পাচ্ছি, এখানে তার নিচে কিছুই নেই। আচ্ছা, 1 দেওয়া যেতে পারে, এখানে তার নিচে 1 দেওয়া যেতেই পারে, কিন্তু ফর্মটা কি ছিল? x minus x1 ছিল। একটা ফ্রি থাকতে হবে, ওয়াইটা ফ্রি থাকতে হবে, জেডটা ফ্রি থাকতে হবে না, কিন্তু 2 লেগে আছে। তার মানে x এর সাথে কিন্তু এখানে 2 থাকতে পারবে না। তার মানে তোমার প্রথম কাজই হচ্ছে তাহলে 2টাকে এখান থেকে হটাতে হবে। তার মানে তোমার কি করতে হবে? উপরে নিচে একটা 2 দিয়ে ডিভাইড করো। 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে x minus half, নিচে 1/2 হয়ে গেল। এখানে সমস্যাটা হচ্ছে y পেছনে চলে গেছে, হওয়ার কথা ছিল y minus something, হয়ে গেছে 1 minus y, উল্টো হয়ে গেছে। এটা তো ইট ক্যান বি হ্যান্ডেলড ভেরি ইজিলি। তুমি y minus 1 করে নিচে -1 2 দিয়ে দাও। z এর সাথে একই সমস্যা, এখানে কি হচ্ছে 2z হয়ে আছে, এটা z হতে হবে, তাই 2 দিয়ে ডিভাইড করো, z minus 5/2, নিচে হয়ে গেল 3/2। তাহলে ফিক্সড পয়েন্টটা কি হলো? ফিক্সড পয়েন্ট হলো হাফ, 1 and 5/2, এই পয়েন্ট দিয়ে পাস করেছে। বাট তার ডাইরেকশন রেশিওটা কি হলো? হাফ, -2, 3/2। সরি, আমি এখানে একটা ভুল করেছি, পয়েন্ট সবসময় ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়, আর ডাইরেকশন রেশিও সবসময় সেকেন্ড ব্র্যাকেটেই লিখতে হয়।
কিন্তু আমাকে তো কোনো ডিসি বের করতে হবে, ঠিক না? ডিসি বের করার নিয়ম কি, যে ডিআর এর কম্পোনেন্ট গুলোকে সবগুলোকে স্কয়ার করে অ্যাড করে রুট দিয়ে ডিভাইড করতে হবে। সুতরাং অনেক ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাবে, কারণ এগুলো ফ্র্যাকশন। তোমাকে একটা বুদ্ধি শিখিয়েছিলাম, সে ডিআরটাকে সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখে ফেলো, সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 1 -4 3, বাস। এবার তুমি ডিসি বের করো, দেখবে সমস্যা অনেক কমে গেল। 1/√, এই সবগুলো স্কয়ারের সমান। তাহলে 4 স্কয়ার হচ্ছে 16, 3 স্কয়ার হচ্ছে 9, 16 আর 9 হচ্ছে 25, আর 1 স্কয়ার হচ্ছে 125, প্লাস 1 এ 26। তার মানে 1/26 -4/√26 আর 3/√26, কমা কমা দিয়ে ওজন দিতে থাকে। তার মানে এই যে ডিসি, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কেন? এই ডিসি দেখেই কিন্তু বলা যাবে এই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে কত কত অ্যাঙ্গেল করেছে। মনে আছে তোমাদের ঠিক করে করিয়েছিলাম? অর্থাৎ এটা হচ্ছে cos আলফা, এটা হচ্ছে cos বিটা, এটা হচ্ছে cos গামা। তার মানে সেটাতে কোন কথাটা বলছি, if it is also required to find out the angle made by the line with the axis, তাহলে সেই অ্যাঙ্গেল গুলোকে যদি আমরা আলফা বিটা গামা ধরি, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা যদি কোঅর্ডিনেট হিসেবে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে, তাহলে তার ডিসি এর অ্যাঙ্গেল cos আলফা cos বিটা cos গামা। তার মানে cos আলফা হয়ে যাবে, তার মানে cos আলফা 1/√26, তার মানে আলফা cos ইনভার্স 1/26 তার রূপ। এটা একটা আনসার। এরকম ভাবে বিটা এবং গামাও কিন্তু বের করে নেওয়া যাবে। অর্থাৎ আমি এখানে এটাও দেখিয়ে দিলাম কি করে আমরা এই স্ট্রেট লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসে যে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা বের করতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা কার্টেসিয়ান ফর্ম দেখলাম, এবার আমরা ভেক্টর ফর্ম দেখতে চাই। কোশ্চেন লিখে নাও, একদম বেসিক জিনিসগুলো। কোশ্চেন হচ্ছে ফাইন্ড vector equation of line that passes through I plus 2j minus k and which is parallel to the vector m is equal to 2i minus j plus। এই হচ্ছে একটা কোশ্চেন। এবার সেকেন্ড কোশ্চেনটাকে একটু মডিফাই করে লিখব। সেই কোশ্চেন আমরা বলবো এটা ছিল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে that passes through 1 2 3। এবার দেখো আর ভেক্টর ফর্মে লিখে দিই, 1 2 3 বলে দিয়ে এখানে লিখতে পারতাম আমি i plus 2j plus 3, ইচ্ছা করে এমন দিয়ে, and which is parallel to AB where A হচ্ছে 1 1 1, B হচ্ছে 3 3 3, ইচ্ছা করে এমন দিলাম। অর্থাৎ ইনফরমেশন গুলো কিন্তু কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, কিন্তু বের করতে বলছি আমি ভেক্টর ফর্মে। চলো আনসার অফ 1 আমরা কি জানতাম? উই নো ভেক্টর ফর্ম অফ স্ট্রেট লাইন that passes through a point whose PV is R1 and parallel to M is vector R is equal to R1 plus lambda into M। এই ছিল থিওরেম, এটা ছিল আমার থিওরেম। তাহলে আনসার অফ 1 করার জন্য হিয়ার R1 কি দিয়ে দিয়েছে, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে বলাই তো আছে, I plus 2j minus k, ঠিক আছে, and lambda into m ভেক্টর হবে। এখানে m কি এটা বলাই আছে, which is parallel to the vector m, তার মানে সেটা হচ্ছে 2i minus j plus, and that will be your answer of the question. I think you understand it. একটু পড়াশোনা করতে হবে, কিন্তু আলো পারবে না। আর শুধু দেখে 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 যদি করো তাহলে কিন্তু হবে না। এখানে হিয়ার আই হ্যাভ নো প্রেশার।
তোমাদের কিন্তু অঙ্কের জন্য আমি কোনো চাপাচাপি করছি না, কিন্তু যে ধরনের অঙ্কগুলো করাচ্ছি সেগুলো করবে। এইবার তুমি তোমার ইমপ্রুভমেন্ট, তুমি তোমার ইচ্ছা, তুমি তোমার মানে উইশ, বা তুমি তোমার প্ল্যান, তুমি তোমার টার্গেট অঙ্ক যতটুকু নিজেকে নিতে পারো। নাম্বার 2 করছি। এখানে R1 পয়েন্ট দিয়েছে, দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট দিস। এখানে পয়েন্টটা কার্টেসিয়ান ফর্মে দিয়েছে, তো আমরা কি লিখবো? হিয়ার R1 ইজ ইকুয়াল টু 1 2 3 লিখবো না, তখন লিখবো I প্লাস 2j প্লাস 3। কিন্তু যদি আমাকে বলতো যে কার্টেসিয়ান ইকুয়েশন বের করো, তাহলে আমি 1 2 3 লিখতাম। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। এন্ড M বলা হয়েছে প্যারালাল টু AB ভেক্টর বলা হয়েছে, খেয়াল করো, এন্ড উইচ ইজ প্যারালাল টু AB। তাহলে ভেক্টর তোমাকে নোটেশন ইউজ করতে হবে, কারণ এবি এম হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, যে নাকি এবি এর সঙ্গে প্যারালাল। এখন এম তুমি জানো না। নাও ভেক্টর, নাও আমাদের কি কি দেওয়া হয়েছে দেখো, হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট দিস এন্ড থ্রু দ্য পয়েন্ট দিস। তার মানে তোমাকে কি দিয়েছে? এ পয়েন্টের পজিশন ভেক্টর আর বি পয়েন্টের পজিশন ভেক্টর দিয়েছে। নাও ভেক্টর ও এ হচ্ছে আই প্লাস জে প্লাস কে, আর ভেক্টর ওবি হচ্ছে 3i প্লাস 3j প্লাস 3k। দেয়ারফর ভেক্টর এবি হবে কত? ওবি মাইনাস ওএ। এখন ওবি থেকে যদি ওএ সাবট্রাক্ট করো, তাহলে তুমি পাবে কত? 2i প্লাস 2j প্লাস 2k। বেশ, তুমি এবি পেয়ে গেলে। তার মানে এম যেহেতু এবির সঙ্গে প্যারালাল, এম এবির সঙ্গে প্যারালাল, আর এই লাইনটা হচ্ছে এম এর সাথে প্যারালাল, তার মানে এই লাইনটা হচ্ছে এবি ভেক্টরের সাথে প্যারালাল। কারণ ব্যাপারগুলো দেখো কি কি জানতে হয়। ভেক্টর ফর্ম অফ এ স্ট্রেট লাইন দ্যাট পাসেস টু দ্য পয়েন্ট R1, এটা এখানে R1 হবে, আমি আর লিখেছিলাম R1, এন্ড প্যারালাল টু দ্য ভেক্টর M, মানে যেই লাইনের ইকুয়েশন বের করবে সেটা M ভেক্টরের সঙ্গে প্যারালাল। আর এখানে বলা হচ্ছে M নাকি এবির সাথে প্যারালাল। তাহলে M যদি এবির সাথে প্যারালাল আর লাইনটা যদি M এর সাথে প্যারালাল হয়, মানে লাইনটা কার সাথে প্যারালাল? এবি ভেক্টরের সাথে প্যারালাল। কারণ লাইন M এর সাথে প্যারালাল, M এবির সাথে প্যারালাল, মানে লাইনটা তাহলে এবির সাথে প্যারালাল। তার মানে তুমি কিন্তু M ভেক্টরের কাজটা হিসাবে যেটা পেয়ে যাচ্ছ M ভেক্টর হিসাবে, সেটা হয়ে গেল তোমার 2i প্লাস 2j প্লাস 2k হয়ে গেল। দেয়ারফোর ভেক্টর ইকুয়েশন হবে R ইজ ইকুয়াল টু R1 তো পেয়ে গেছো, i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা ইনটু হয়ে যাবে 2i প্লাস 2j প্লাস 2k। তো প্রত্যেকটা দ্রুত করে অঙ্ক করালাম দুটো সিচুয়েশনে। তোমরা আমাকে দেখে বলো তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারবে না। যদি না বুঝতে পারো তাহলে বলবে, দেন আই উইল গো ফরওয়ার্ড। এখন পর্যন্ত কোনো প্রশ্ন করবে? ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার হয়েছে। বুঝেছি। মন্দাকান্তা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। মনে তুমি কোন কথা বলো না। শ্রাবণী সিংহ বুঝতে পেরেছো? শ্রাবণী সিংহ, আচ্ছা, শ্রাবণী সিংহ তো নেই। শ্রাবণী সিংহ আছে কি? স্নেহা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। শ্রাবন্তিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, শ্রাবন্তিকা কুন্ডু, ঠিক আছে। শ্রাবণী সিংহ নেই, ক্লাসেই নেই। চলো, এখন আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কিভাবে কনভার্ট করতে হয়, অর্থাৎ আমি দেখলাম তোমাকে কার্টেসিয়ান ফর্ম শেয়ার করলাম, তোমার সাথে ভেক্টর ফর্ম শেয়ার করলাম। এখন এমনও কিছু কিছু মুহূর্ত আসতে পারে যেখানে আমরা কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে কনভার্ট করব, বা ভেক্টর থেকে কার্টেসিয়ানে ফর্ম করব, কনভার্ট করব। আমি আর সবাই নাম ধরে ডাকতে অনেক সময় লেগে যাবে, মোটামুটি যাদের রেসপন্স কখনো পাই না। চলো,
এখন হচ্ছে যে কনভার্ট x minus 1 by 2 y plus 3 by 1 z minus 1 by minus 1 in vector form and then convert again in Cartesian form. মানে এটা তো কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, আমি প্রথমে সেই কার্টেসিয়ান ফর্ম থেকে তাকে ভেক্টর ফর্মে কনভার্ট করব, দেন আবার ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করব। মানে কার্টেসিয়ান তো ভেক্টরে নেব, আবার ভেক্টর থেকে কার্টেসিয়ানে নেব। তো দেখো কিভাবে করতে হয়। x minus 1 by 2 y plus 3 by 1 z minus 1 by minus 1। কেউ কেউ এটাকে এইরকম লিখতে পছন্দ করে, y minus of minus 3 by 1 z minus 1 by minus 1 কনভার্ট করে দিল। এখন আমি যেটা করছি সেটা শুধু তোমরা দেখো, কিন্তু করবে না এখন। What do you know about the line? A line passes through the point, যে পয়েন্ট দিয়ে পাস করেছে এটা লেখার দরকার নেই, সেটা হচ্ছে 1 minus 3 1। তার ডিআরটা কত হচ্ছে 2 1 minus 1। আসলে এইটুকু ইনফরমেশনই কিন্তু তাকে ভেক্টর ফর্মে নেওয়ার জন্য যথেষ্ট। কারণ ভেক্টর ফর্মে নেওয়ার জন্য আমাকে একটা সেই পয়েন্টটা জানা থাকতে হবে লাইনের উপর। সেই পয়েন্টটা তো আমরা জেনে নিয়েছি, সেটা কত হচ্ছে 1 minus 3 1। কিন্তু সেই পয়েন্টটাকে আমরা লিখবো কি i minus 3j plus k। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। এবং সেখানে একটা m ভেক্টর জানা দরকার। সেই m ভেক্টরটা নিশ্চয়ই তার যার ডাইরেকশন রেশিও দুটো প্যারালাল, যেহেতু তাহলে m ভেক্টরটা এই ডাইরেকশন রেশিও দিয়ে হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা সবাই বুঝো কিনা দেখবে, y plus j minus k, এটা হয়ে গেল m ভেক্টর। তো কার্টেসিয়ান থেকে যেমনটা নাকি আমরা ফর্ম থেকে একটা পয়েন্ট এবং তার ডিআর বের করতে পারি, এবং সেই পয়েন্টটাকে আমরা ভেক্টর ফর্মে বের করার জন্য যে পয়েন্টের পিভি দরকার, পজিশন ভেক্টর দরকার, তাকে এইভাবে লিখে দিতে পারি। এবং ভেক্টর ফর্মে যে এম ভেক্টর আছে যার সঙ্গে নাকি এই ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা প্যারালাল, সেটা হচ্ছে এম ভেক্টর। তো আমরা আগেই বলেছি এম ভেক্টর, এম হচ্ছে লাইনটার সাথে প্যারালাল, আর সেই লাইনের ডিআর যেহেতু এইটা, তার মানে সেই লাইনের সঙ্গে যে প্যারালাল ভেক্টর আছে সেই ভেক্টরটাই তোমার কি হবে 2i plus j minus k। তাহলে আমরা খুব সহজেই বুঝে যাই যে তার ভেক্টরাল ফর্মটা হবে কি r is equal to r1 plus lambda into m, অর্থাৎ r is equal to i minus 3j plus k plus lambda into 2i plus j minus k। বেরিয়ে গেল ভেক্টর ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখ, কিন্তু যদি প্রশ্নকর্তা প্রশ্ন এরকম বলে কনভার্ট এত ইন ভেক্টরাল ফর্ম, মানে সেই ক্ষেত্রে তুমি এইরকম ভাবে যদি করো তাহলে তোমাকে কোনো নম্বর দেবে। কেন? তোমাকে কনভার্ট করতে বলেছে, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু শেয়ার দ্য প্রসেস। ঠিক আছে, তোমাকে সেই প্রসেসটা শেয়ার করতে হবে। আগামী দিনে যে ক্লাস হবে না, সেই ক্লাসটা করার জন্য কিন্তু এই সবচেয়ে লম্বা চ্যাপ্টার কিন্তু এই 3D ভেক্টর, আমার মনে হয় সবচেয়ে বড় চ্যাপ্টার। তাই আমি বলবো আগামী দিন ক্লাসের সময় কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়বস্তুগুলো আমি খুব স্লো করাচ্ছি, খুব ভালো করে প্রিপারেশন করে কিন্তু ক্লাসে বসতে হবে, তা নাহলে কিন্তু বুঝবে না, এটা মনে রাখবে। তো যাই হোক, আমরা এখন দেখাচ্ছি কিভাবে আমরা কার্টেসিয়ান থেকে ভেক্টর ফর্মে যাব, তার প্রসিডিউরটা কি হওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছ একটা ল্যামডার প্রেজেন্স আছে, তাই এই ছিল তোমার কার্টেসিয়ান ফর্ম। তাকে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে তাকে ধরে নেবে ল্যামডা। therefore তুমি বলবে x minus 1 by 2 is equal to lambda, আর এখান থেকে y minus of minus 3 by 1 is equal to lambda, আর এখান থেকে z minus 1 by minus 1 ও হয়ে গেল lambda। therefore x is equal to কি হয়ে গেল 2 lambda plus 1।
y ইজ ইকুয়াল টু কি হয়ে গেল ল্যামডা মাইনাস 3 এন্ড z ইজ ইকুয়াল টু কি হয়ে গেল মাইনাস ল্যামডা প্লাস। এখন কার্টেসিয়ান ফর্ম আর ভেক্টর ফর্মের সাথে লিংক আপ আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে ভেক্টর আর হচ্ছে একটা জেনারেল পয়েন্ট, সেটা ছিল xi yj প্লাস zk। উই নো ইট, এটা আমরা জানি, আমি একটু আগে আলোচনা করেছি। এটা আসলে এই xi yj zk এটাকে যদি একটা পয়েন্ট হিসেবে বলি তাহলে তো xyz নাকি। হোয়াট ইজ xyz? xyz is একটা পয়েন্ট ইন থ্রি ডাইমেনশন। হোয়াট কাইন্ড অফ পয়েন্ট ইজ ইট? এটা হচ্ছে একটা জেনারেল পয়েন্ট, যে কোনো পয়েন্ট। তো যে কোনো পয়েন্টের কার্টেসিয়ান ফর্মের প্যাটার্নটা হচ্ছে x, y, z। আর এই যে কোনো পয়েন্ট মানে আরবিট্রারি পয়েন্টের ভেক্টরিয়াল ফর্মের নোটেশনটা হচ্ছে ভেক্টর r। অতএব ভেক্টর r যা বোঝায় আর x, y, z পয়েন্টটা তাই বোঝায়। এখন তাহলে ভেক্টর r কে যদি সেই x, y, z পয়েন্টের রেসপেক্টে বোঝায় তাহলে তো এরকমই বোঝাতে হবে না? ঠিক আছে, চলো এবার আমি উপরে যে আমার x এর মানটা আছে 2 ল্যামডা প্লাস 1 বসিয়ে দাও। 2 ল্যামডা প্লাস 1 ইনটু i, y এর মানটা বসিয়ে দাও ল্যামডা মাইনাস 3 ইনটু j, z এর মানটা বসিয়ে দাও মাইনাস ল্যামডা প্লাস 1 ইনটু k। বসিয়ে দিলে এইবার তোমাকে কোন ফর্মটা বানাতে হবে? এই ফর্মটাতে আনতে হবে। এই ফর্মটা আনার জন্য কি করতে হবে? দেখো কি হয়েছে সেখানে, ল্যামডা ওয়ালাটি একসাথে, ল্যামডা ছাড়াগুলো আরেকসাথে। তুমি আরেকটা লাইন লিখে দাও, r ইজ ইকুয়াল টু ল্যামডা ছাড়া কোনগুলো 1 ইনটু i মানে i মাইনাস 3j, আর এটা হচ্ছে প্লাস কে, প্লাস ল্যামডা গুলো একসাথে 2 ল্যামডা i ছিল, সেখান থেকে ল্যামডা কমন নিয়েছো মানে 2i, ল্যামডা j, ল্যামডা কমন নিয়েছো মানে শুধুমাত্র j, এখান থেকে মাইনাস ল্যামডা কে, ল্যামডা কমন নিয়েছো মানে শুধুমাত্র। তো দ্যাট উইল বি ইউর আনসার। অর্থাৎ তুমি কার্টেসিয়ান থেকে ভেক্টর ফর্মে গেলে তার জন্য এইভাবে প্রসিডিউরটা তুমি ফলো আপ করবে। স্যার হয়েছে। ঠিক আছে, এখন এটা খুব ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলছি, যে কার্টেসিয়ান থেকে ভেক্টর ফর্মে যদি কনভার্ট করতে বলে, ঠিক আছে, তাহলে তোমাকে প্রসিডিউর ফলো করে আসতে হবে। আর যদি তোমার কোনো ব্যক্তিগত কাজে কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে নেওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে, তখন তুমি এইভাবে শর্টকাট চলে যাবে। অর্থাৎ দুটি মেথডই তোমাকে জানতে হবে, একটা হচ্ছে প্রসিডিউর ফলো করে, আর একটা হচ্ছে তুমি দেখেই কিছু না করে ডিরেক্ট তুমি যেতে পারো ভেক্টর ফর্মটা লিখতে পারো, সেটা তোমার জানতে হবে। চলো দেখি সেই কথাটা সম্বন্ধে আরো একটু বলে আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি, দাঁড়াও, আমি এটা বলতে চাইছি, তুমি দেখেছো প্রথমে যে এইটা আর এটা কিন্তু একই হয়েছে, সেই ঠিক আছে। কার্টেসিয়ান ছিল ভেক্টর ফর্ম, কিভাবে করতে হবে? ধরে নিতে হবে ল্যামডা। ল্যামডা ধরার পর তুমি কি করবে? x y z বের করবে। তারপরে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে r ইজ ইকুয়াল টু xi প্লাস yz প্লাস z। সেই লাইনটাকে ইউজ করো, ইউজ করে তুমি ল্যামডা ওয়ালাগুলো একসাথে করো আর ল্যামডা ছাড়াগুলো একসাথে করো, ঠিক আছে। এখন এই কার্টেসিয়ান ফর্ম দেখে ঠিক যেমনটা নাকি তুমি বলতে পারো যে এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে গেছে 1 মাইনাস 3 1, এবং তার ডিআর কত 2 1 মাইনাস 1, এটা যেমন বলতে পারো। ঠিক তেমনি একটা ভেক্টর ফর্ম দেখো, তোমাকে বলতে হবে যে ইট পাসেস থ্রু দা পয়েন্ট, কোন পয়েন্ট দিয়ে গেছে 1 মাইনাস 3 1, আর তার ডিআর হচ্ছে 2 1 মাইনাস 1। একই রকম আছে। এই দুটো ইনফরমেশন তোমাকে মানে এগুলি মানে খুব ভালো করে যদি পড়ো, চেহারাগুলো যদি চিনো, তাহলে বলতে পারো। এখন যখন আমরা এরকম কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে আমি আমার প্রয়োজনে কোনো অঙ্ক সলভ করার সাথে নেব, তখন যাতে তোমার এই ক্যাপাবিলিটিটা হয়ে যায় যে এই দেখো কার্টেসিয়ান ফর্ম, তার ভেক্টর ফর্মটা হবে r ইজ ইকুয়াল টু কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 1 মাইনাস 3 1, ইউ উইল রাইট i মাইনাস 3j প্লাস k প্লাস ল্যামডা ইনটু তার সাথে প্যারালাল
2 1 -1 অর্থাৎ 2i + j মাইনাস, অর্থাৎ ইন এ সিঙ্গেল স্টেপ তোমার লেখার ক্যাপাবিলিটি থাকতে হবে। আর প্রসিডিউর ফলো করে সেটা কি করতে সেটাও তোমার জানতে হবে। কারণ এটা হচ্ছে যদি পরীক্ষায় আসে কনভার্ট করো, আমরা দেখাতে হবে এটা হচ্ছে তুমি তোমার প্রয়োজনে যখন তুমি কনভার্ট করবে তখন এরকম পাবে। এই হচ্ছে বিষয়বস্তু। যাই হোক, এইটা ছিল আমার ভেক্টর ফর্ম। প্রশ্নে কি বলেছে? প্রথমে কার্টেসিয়ান থেকে ভেক্টর নাও, নিয়েছি আমরা। এখন আমাকে কি করতে হবে? আমরা ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে আসতে হবে। চলো দেখি সেটা কি করবে। এটা ছিল ভেক্টর ফর্ম, আমরা কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করব। ঠিক আছে, এখন আমরা ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করব। তার জন্য কি করতে হবে? এই যে আর ভেক্টরটা আছে তার জায়গায় তুমি লিখে দাও xi + yj + zk। তুমি জানো আর ইকুয়াল টু এইটা, এখানে লিখেছি পারবা। এইবার তোমাকে কি করতে হবে? ডান দিকে সবগুলো i একসাথে নাও। এখানে i, এখানে 2 ল্যামডা, তার মানে 1 + 2 ল্যামডা * i। এবার যে সবগুলো একসাথে নাও, প্লাস -3 + ল্যামডা * j। কে সবগুলো একসাথে নাও, প্লাস 1 + 1 - ল্যামডা হবে 1 - ল্যামডা * k। অর্থাৎ তুমি লিখলে আর এর জায়গায় জেনারেল xyz বসিয়ে দিলে, আর এর জায়গায় xyz বসিয়ে দিলে, আর এখানে i গুলো একসাথে, j গুলো একসাথে, k গুলো একসাথে। আই এম টকিং অ্যাবাউট দ্য প্রসিডিউর। এইবার তুমি একটা কাজ করো, এইটাও একটা ভেক্টর, এদিকটাও একটা ভেক্টর, দুটো ভেক্টরের মাঝখানে কি চিহ্ন আছে? ইকুয়াল টু চিহ্ন আছে। তার মানে দুটো ভেক্টর কি হবে? সেই। তার মানে তুমি লিখতে পারো সুতরাং x = 1 + 2 ল্যামডা and y = কি লিখতে পারো? -3 + ল্যামডা, এবং z = লিখতে পারো 1 - ল্যামডা। প্রত্যেকটা থেকে ল্যামডা কত বের করো। এখান থেকে ল্যামডা হচ্ছে x - 1/2, এখান থেকে ল্যামডা হচ্ছে y + 3/1, এখান থেকে ল্যামডা হচ্ছে অ্যাকচুয়ালি যদি ল্যামডা করো 1 - z/1, তুমি সেটাকে ঘুরিয়ে লিখবে z - 1/-1, যেটা আগে লাগতে হয়। এখন কিন্তু প্রত্যেকেই কিন্তু ল্যামডা, তাহলে তুমি লিখতে পারো না। সুতরাং x - 1/2 = y + 3/1 = z - 1/-1। You got the Cartesian equation. তুমি দেখো এটা বানিয়ে ফেলেছো। এই হচ্ছে ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে কিভাবে যাবে। তাহলে তুমি দেখে নিলে কার্টেসিয়ান টু ভেক্টর কি করে যেতে হয়। এটাও দেখানো হলো ভেক্টর থেকে কার্টেসিয়ানে কি করে আসতে হয়। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, যখন পরীক্ষাতে আমরা আমাদের নিজেদের স্বার্থে করব, তখন দেখি যাতে আমরা চটপট করে নিতে পারি। চলো আমরা এইরকম দুটো এক্সাম্পল দেখি। এটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা? তুলে নাও, এমন কোনো কঠিন জিনিস না যেটা ফার্দার এক্সপ্লেইন করতে হবে। আমি তোমাকে দিলাম r = 2i - j - k + ল্যামডা * j - k। এটা ছিল ভেক্টর ফর্ম। আমি তার কার্টেসিয়ান ফর্ম লিখতে চাই, তাও সিঙ্গেল স্টেপে আমি আমার প্রয়োজনে লিখতে চাই। তাহলে কি করব? দেখো, you just extract the information। এই যে ফর্মটা দেওয়া আছে সেটা কি আছে? r = 2i - j - k প্লাস ল্যামডা * এখানে i নেই, 0i + j - k। you write the information। এখান থেকে তুমি বুঝো যে এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে। 2 - 1 - 1 পয়েন্ট দিয়ে পাস করেছে। আর তার ডিআরটা সম্বন্ধে কি জানো? 0 1 -1। তাহলে তার কার্টেসিয়ান ফর্মটা কি হবে? x - x1 মানে 2, এই পয়েন্ট দিয়ে পাস করেছে তো y - -1 z - -1। নিচে কি হয়ে যাবে? ডিআর হয়ে যাবে। ডিআর গুলো কি হচ্ছে? 0 - 1 1, আরে 1 - 1, 0 1 -। You got it?
তো আমি চাইছি যে কোনো স্টুডেন্ট ভেক্টর ফর্ম আছে কার্টেসিয়ান ফর্মে হুট করে লিখে নিতে পারে, আর প্রফেশনাল জানা কিভাবে দেখাতে হবে সেটাও জানা থাকে। এটা কিন্তু প্র্যাকটিস না করলে মনে রাখতে পারবে না। মিনিমাম তিনটে করে প্রবলেম প্র্যাকটিস করতে হবে। স্যার হ্যাঁ বলো স্যার। স্যার x মাইনাস 2/0 এটা টান ডিপেন্ড হবে না? না, এগুলো তো প্রপোর্শনাল, এটা তো ডিভাইড করছি না। হ্যাঁ, এটা প্রপোর্শনালি আসে, মানে ওদের ফর্মটা যেভাবে ডিরাইভ করেছে। আমি আর ডিটেলসে যেতে চাই না বাবা, এত বড় সিলেবাস থাকবো কিনা জানি না শেষ করতে। তার মধ্যে অনেকে ক্লাসে জয়েন করতে পারছে না, ঠিক আছে? তো ক্লাসে কেন জয়েন করতে পারছে না, হয়তো নেটওয়ার্কের জন্য, অথবা আরেকটা মোটিভ থাকতে পারে যে ক্লাসে জয়েন করে না, ঠিক আছে? অন্য মোটিভও থাকতে পারে, আমি গড নোস কোনটা। আমার মাথায় তো সবগুলোই ঘুরছে। তো কেউ ক্লাসে জয়েন করতে পারছে না, বিভিন্ন অবস্থা, একজন এক রকম কন্ডিশন। তো কি করে পড়াবো? তাই এত বড় সিলেবাসটাকে আমরা আশা করছি যে আগামী মাস থেকে সবকিছু স্বাভাবিক হবে, তখন যদি সেটাকে করা যায়। ঠিক আছে, তোমরা চিন্তা করবে না, আমি প্রত্যেকটা এক্সারসাইজ, ঠিক আছে, আমি এটা কথা দিচ্ছি যে আমি সবার, যদি সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক মানে তোমাদের যদি সব অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকে, তাহলে আমি প্রত্যেকটা স্যারের আগে আমি সিলেবাস শেষ করব, শুধু তাই না, এবং তোমাদের যে যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে অনলাইন, তাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি একদিন করে পড়াবো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার একদিন করে আমি আবারও পড়াবো, কারণ এখানে বেশ কিছু জিনিস রয়ে গেছে, মানে তোমরা টের পাবে না সেগুলো, না পড়ালেও চলবে। তুমি বইতে কোনো কিছু পেয়েছো যে পড়ানো হয়নি? নিশ্চয়ই না। তুমি বই অনুযায়ী তুমি ফলো করো, দেখবে সব জিনিস পড়ানো হয়েছে। যাই হোক, হ্যাঁ স্যার, এখানে আমরা এটা প্রপোর্শনাল লিখে, ধরো একটা লাইনের ডাইরেকশন রেশিও আমি বললাম এক 1 আরেকটা লাইনের ডাইরেকশন রেশিও আমি বললাম 3 3 3। এটা হচ্ছে এবির ডাইরেকশন রেশিও, এটা হচ্ছে পিকিউ ডাইরেকশন রেশিও। ঠিক আছে, আচ্ছা এটা 0 কমে দাও, 0 করে দাও। তাহলে আমি যদি বলি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তখন তুমি কি করবে? যেহেতু এবি এবং পিকিউ প্যারালাল হচ্ছে, তো ওদের ডাইরেকশন রেশিও প্রপোর্শনাল হবে, মানে x/0 1/3 = 1/3 হবে, তাই তো? তো x/0 কে আনডিফাইন্ড তো আমরা জানি, যে ডিভিশন যদি করো, তো আমি তো এটা কেন এসেছে, কারণ এটা এসেছে তাদের আমি প্রপোর্শন করেছি বলে। কেউ তো এটাকে এরকমও করতে পারে না, 0/x = 3/1, 3/1 এইভাবে লিখতে পারে, 20/20, 20/20, 20/0 লিখতে পারে, এইভাবেও লিখতে পারে। ইট ডিপেন্ড, ঠিক আছে না? তো যাই হোক, এখন যাই করো, প্রত্যেক ক্ষেত্রে যদি এই দুটোকে তুমি কম্পেয়ার করে নাও, তাহলে 3x = 0, তাহলে x = 0 পেয়ে যাবে। এইভাবে করে নিতে পারি। তার মানে এটা প্রপোর্শনের জন্য এইরকম আছে। একটু বইটা দেখো, আমি আমি এই প্রশ্নটা সামনের দিন বলবো। নাও এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, এটা হচ্ছে 2x - 1 = 3x = 1 - z। ঠিক আছে, তো সেটাকে আমাকে বললো যে তার ভেক্টর ফর্মটা কি হবে। whenever write a Cartesian form বা ভেক্টর স্ট্যান্ডার্ড ফর্ম জানা থাকে, ইট ইজ নট ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তো সেটাকে স্ট্যান্ডার্ড ফর্ম হওয়ার জন্য এখানে x এর সাথে 2 থাকা চলবে না, তাই তুমি তার নিচে তো 1 আছে, তার নিচে 1, তার নিচে 1, তুমি তার উপর নিচে তুমি হাফ দিয়ে 2 দিয়ে ডিভাইড করো, তার মানে x - ½। হ্যাঁ, ওয়াই নেই। ও এটা হচ্ছে y, তারটা নিচে 3 দিয়ে ডিভাইড করো, এটা তো ঠিকই আছে, এটা z - 1/-1 করে দিবে। তার মানে তুমি একদম, মানে ফার্স্ট যদি ক্যালকুলেশন করো, তা কোন পয়েন্ট দিয়ে গেছে? 1/2, 0, 1। তার ডিআর কত? 1/2, 1/3, -1। মানে ডিআর কত? 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 3, 2, -6। না করলেও চলবে। তারপর ভেক্টর ফর্মটাতে কি হবে? ভেক্টর ফর্মটা হবে r = r1, মানে যে পয়েন্ট দিয়ে পাস করেছে এটা দিয়ে। তাহলে কি হবে? হাফ আই। এখানে কিন্তু আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা চলবে না, একমাত্র ডাইরেকশন রেশিওর সময় কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, পয়েন্টের সময় এরকম করা চলবে না। তো সেটা হচ্ছে হাফ আই প্লাস 0j প্লাস k প্লাস ল্যামডা ইন্টু 3i প্লাস 2j মাইনাস 6k, and that's all. ডান স্যার। ডান। আর একটা অঙ্ক করানো যাবে, এটাই লাস্ট অঙ্ক হবে, কারণ আর দেখলাম আমি 4 মিনিটস টাইম আছে, 4 মিনিটস টাইম। একটা অঙ্ক করালে অনেকগুলো অঙ্ক সমান করা যাবে। সেটা হচ্ছে
এক্সারসাইজ 27 এ কোশ্চেন নাম্বার হচ্ছে 3। সেখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 2i প্লাস j মাইনাস 5k and parallel to i প্লাস 3j মাইনাস k। মানে তোমাকে একটা স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন বের করতে বলা হয়েছে। তার সম্বন্ধে যে ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, আর কি দেওয়া হচ্ছে প্যারালাল টু দিস ভেক্টর, আর ভেক্টর ইকুয়েশন বের করতে বলেছে। সিম্পল, তুমি ইনফরমেশন গুলো লিখবে আর কি। এখন আমি শর্টকাট করে ফেলছি, তুমি লিখবে according to question the given equation line passing through a point whose position vector is this and which is parallel to this। তো আমাদের কি দেওয়া আছে তাহলে লিখে নেবে r1 is equal to this দেওয়া আছে and m vector is equal to this দেওয়া আছে। therefore vector equation বলে লিখবে r is equal to r1 মানে 2i plus j minus 5k plus lambda into i plus 3j minus k। দেখো আরেকটা অঙ্ক করিয়ে ফেলি চট করে। আরেকটা কোশ্চেন করাচ্ছি, কোশ্চেন নাম্বার 9, যেখানে বলা হয়েছে ফাইন্ড দ্য কার্টেসিয়ান ইকুয়েশন, কার্টেসিয়ান ফর্ম বের করতে বলেছে of a line that passes through 1 2 3 and parallel to এই লাইনের সাথে প্যারালাল minus x minus 2 by 1 y plus 3 by 7 আর 2z minus 6 by 3। অর্থাৎ যে স্ট্রেট লাইনের ইকুয়েশন তুমি বের করবে সেই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে গেছে, দ্যাট মিন্স ইউ নো x1 y1 z1, that is your 1 2 3, এবং যেই ভেক্টর লাইনের সাথে প্যারালাল সেটা দেওয়া হচ্ছে এইটা। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে x প্লাস 2 বাই মাইনাস 1 y প্লাস 3 বাই 7, এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে z মাইনাস 3 বাই 3 বাই 2। তার মানে এই ভেক্টরের dr কিন্তু হয়ে গেল 1 মাইনাস 7 আর 3 বাই 2। তুমি ইচ্ছা করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তার মানে তুমি কি জানো, তুমি জানো যে তোমার লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে এবং সেই তার সাথে প্যারালাল, অর্থাৎ তার dr হচ্ছে এই। তাহলে ইকুয়েশন কি হবে, x minus 1 y minus 2 z minus 3 আর নিচে হয়ে যাবে minus 2 14। দ্যাটস অল। আজকে এইটুকুই আমরা করাচ্ছি, সানডেতে তারপরে আমরা বাকিটা করাবো। সানডে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক হবে। লেস দেন 1 মিনিট টাইম আছে, তাহলে লেস দেন 1 মিনিট টাইম আছে, আর তো কিছু করানো যাবে না।